আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা নিউটনের বলবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ সলভ করব। তো আমি ভাবলাম যে 100টা বা এত বেশি এমসিকিউ সলভ না করায়া প্রত্যেকটা টাইপ কভার করবে, এরকম একটু বেশি বেশি করে ম্যাথ সলভ করে দিব। তো আজকের ক্লাসে একবার জ্ঞানমূলক খুবই কম থাকবে, ম্যাথ একটু বেশি থাকবে, যেহেতু এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেক ভয় থাকে। হ্যাঁ, অন্যান্য যত চ্যাপ্টার আছে সেগুলোতে তাও কিছুটা হইলেও তোমরা কনফিডেন্স পাও, বাট নিউটনের বলবিদ্যা নিয়ে স্টুডেন্টদের মধ্যে কেন জানি একটা ভীতি বেশি পরিমাণে কাজ করে। এই ক্লাসটা যদি তুমি পুরো সম্পূর্ণভাবে দেখো তাহলে দেখবা যে এই ভীতিটা অনেকাংশেই চলে গেছে। তো চলো আমরা টাইপ ভিত্তিকভাবে পড়া শুরু করি। সর্বপ্রথম যে টাইপের প্রশ্ন আমরা সলভ করবো সেটা হচ্ছে বলের সংজ্ঞামূলক ধারণা বা সংজ্ঞামূলক ধারণা মানে কি, বলের বেসিক নিয়ে আমরা কিছু এমসিকিউ সলভ করব। তিনটি সমমানের বল, কি বল? তিনটি সমমানের, সমমান মানে কি? তিনটার মানে সমান, একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত কত। অর্থাৎ একবারে বেসিক, মানে এক বেশি সহজগুলো করাবো না। এখানে বুঝাইতেছে যে তিনটা বল যদি কোনো একটা বিন্দুতে কাজ করে তাহলে তারা কত ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে সাম্যাবস্থা ক্রিয়েট করতে হলে। দেখো পুরা ফুল একটা বিন্দুকে কেন্দ্র করে পুরো ফুল যে স্পেস রয়েছে সেটা কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? পুরো ফুল একটা বৃত্ত 360 ডিগ্রি। ওইখানে ধরো এই বরাবর একটা বল কাজ করতেছে, এই বরাবর একটা বল কাজ করতেছে, এই বরাবর একটা বল কাজ করতেছে, ঠিক আছে? এখন বলতে পারো আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখছে? ভাই 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যেহেতু তিনটা বল বলে দিছে, কয়টা বল বলছে? তিনটা বল বলছে, তাহলে তুমি তিনটা ভাগ করবা, ভাগ করলে কত পাবা? 120 ডিগ্রি পাবা, তাই না? তাহলে এইখানে একটা বল এফ, এখানে একটা বল এফ, এখানে একটা বল এফ, তিনটা সমমানের এবং তিনটা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, হ্যাঁ, তাহলে দেখবে কি তারা কি সাম্যাবস্থা ক্রিয়েট করছে। তাহলে কারেক্ট আনসার কি হবে? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে, যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বস্তুটি গতিজড়তার কারণে কি কি হয়? নাম্বার 1, স্পর্শক বরাবর ছুটে যায়। অর্থাৎ ধরো তুমি কোন একটা ইটকে একটা সুতার মাধ্যমে আটকাইয়া এভাবে হইতেছে ঘুরাচ্ছ, হঠাৎ করে যদি ছেড়ে দাও তাহলে কি ঘটনা ঘটবে? তখন হবে তুমি ধরো যে এই পয়েন্টে ছেড়ে দিছিলে তাহলে সেটা এই স্পর্শক বরাবর চলে যাবে। তুমি যেই পয়েন্টে ছেড়ে দিবা সেই পয়েন্টে স্পর্শক বরাবর যাবে, তার মানে কি সে স্পর্শক বরাবর ছুটে যাবে। ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে। খেয়াল করে দেখো ওর বেগে, এই পয়েন্টে ওর বেগের দিক কোন দিকে? এদিকে না? তাহলে সে কোন দিকে ছুটে যাবে? অবশ্যই বেগের দিকে ছুটে যাবে। সে কি এদিকে ছুটে যাবে? না, তাহলে এটাও সত্য। নাম্বার 3, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে। তুমি রিয়েল লাইফ সিনারিতে আসো, তুমি যখন কোন একটা বস্তুকে সুতা দিয়ে ঝুলায় এভাবে ঘুরাও, সে কি এভাবে এসে পড়ে? না, সে স্পর্শক বরাবর চলে যায়। তাহলে আমরা বলবো যে এই লাইনটা মিথ্যা, সে কেন্দ্রের দিকে ছুটে যায় না। তার উত্তর কি হবে? 1 ও 2 হবে। কোন বস্তুর উপর নিট বল শূন্য। দেখো নিট বল শূন্য এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে এফ, এফ যতটুকু কার্যকর তার মান 0। অর্থাৎ এখানে বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু একদিক দিয়ে ধরো +3 বল প্রয়োগ করা হলো, এদিক দিয়ে আরেকটা +3 বল প্রয়োগ করা হলো। তাহলে হবে কি একটা একটা বিপরীত। তো বিপরীত হলে আমরা জানি একজন একজনকে নাকচ করে দেয়, ফলে +3 এবং -3 মিলে 0 হয়ে যাবে। এটাকে বলে নিট বল শূন্য। তো এখানে কি বলছে? নিট বল শূন্য মানে কি ওভারঅল কোনো বল কাজ করতেছে না, ওভারঅল, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি সামেশন অফ এফ অথবা এফ নেট ইজ ইকুয়াল টু কি? এম এ, এম এ। তাহলে এম এর মান তো শূন্য হতে পারে না, তার মানে অবশ্যই এর মান শূন্য। তাহলে আমরা এটা বলতে পারি যে ত্বরণটা শূন্য, ঠিক আছে? এখানে কিন্তু শূন্য বলে না, বলছে স্থির থাকবে। এখন শূন্য এক জিনিস, স্থির থাকবে আরেক জিনিস। তো ত্বরণ যদি শূন্য হয়, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা জানি এ সমান সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0 বা ভি এবং ইউ পরস্পর সমান, তার মানে বেগ স্থির থাকলো, ঠিক কি না? স্থির এক জিনিস আর শূন্য কিন্তু আরেক জিনিস, ঠিক আছে? প্রশ্ন যদি বলতো শূন্য থাকবে তাহলে উত্তর ত্বরণ হইতো, কিন্তু স্থির থাকবে বলছে। স্থির থাকা মানে কি? সমান থাকা। তাহলে ভি ইকুয়াল টু ইউ, বেগ সমান থাকবে। বেগ যদি সমান থাকে অবশ্যই গতিশক্তি সমান থাকবে, কারণ কি? গতিশক্তির সূত্র হচ্ছে ½mv²। তো ভি তোমার চেঞ্জ হচ্ছে না, তাহলে তো ই কেউ চেঞ্জ হবে না, এম তো চেঞ্জ হয় না, ঠিক আছে? তার মানে ত্বরণ কিন্তু শূন্য, ত্বরণ স্থির থাকবে ব্যাপারটা না, ত্বরণ হচ্ছে শূন্য, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? 1 ও 3 হবে। এখানে তো ত্বরণ নাই, ত্বরণ শূন্য। ওকে, এখন আমরা চলে যাচ্ছি নিউটনের গতিসূত্র রিলেটেড কিছু প্রশ্ন সলভে। 0.1 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ক্রিয়া করলে প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুর পরিণতি কেমন হবে? মানে ধরো এটা একটা সারফেস, হ্যাঁ, এখানে একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে? 1 সেকেন্ড। ধরো 1 সেকেন্ডে সেইখান থেকে এখানে আসলো। এরপরে সেই বলটা, বল মানে কি? ধরো তুমি ধাক্কা দিতেছো,
ধরো এই জায়গাটা আসার পর তুমি ধাক্কাটা বন্ধ করে দিলা, তো বস্তুটা কি থেমে যাবে? না, বস্তুটা তো একটা গতি নিয়ে আগাচ্ছিল, তাই না? তার তো এখানে একটা বেগ আছে ভি, সেই বেগটা নিয়ে আগাতে থাকবে। এখানে তার বেগ বাড়তেছিল, এখানে বেগটা কি হচ্ছিল? বাড়তেছিল। বাট এই দিকে এসে বেগ বাড়বে না, বেগ কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি বেগ কেন স্থির হবে? কারণ এখানে তো কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে না, মানে এফ এর মান 0। আর একটু আগের এমসিকিউতে আমি সলভ করে দিয়েছি, এফ এর মান 0 হলে ভি এবং ইউ পরস্পর সমান হবে, শূন্য হবে না বাট সমান হবে। তার মানে এখানে বেগ যত, এইখানেও বেগ তত। তাহলে আমরা কি বলবো? সে সমবেগে চলবে। কিভাবে চলবে? সমবেগে চলবে। কিভাবে চলবে? সমবেগে চলবে। ঘাত বল এবং বলের ঘাত নিয়ে আমরা একটু আগে জেনে নেই। ঘাত বল মানে হচ্ছে যে তুমি অল্প সময়ের জন্য বৃহৎ মানের যে বলটা প্রয়োগ করো, ঠিক আছে, ওই বৃহৎ বলটাকে আমরা ঘাত বল বলবো। আর বলের ঘাত মানে হচ্ছে জে, হ্যাঁ, জে ইকুয়াল টু কি এফ টি। তো তোমার ভরবেগের পরিবর্তন যেটা, হ্যাঁ, সেটাকে তুমি চাইলে বলের ঘাত বলতে পারো ম্যাথমেটিক্যালি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এফটা আমরা মাত্র শিখলাম, সে এফ এর সাথে যদি আমরা টাইমটাকে গুণ করে দেই তাহলে কি পাবো? বলের ঘাত পাবো। তাহলে ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে ঘাত বল এক ধরনের বল, আর বলের ঘাত কিন্তু বল না। এটার একক কিসের সমান? ভরবেগের পরিবর্তনের এককের সমান। ঠিক আছে, তো চলো আমরা দেখি কি কি প্রবলেম সলভ করা যায় এই বেসিকটা দিয়ে। 10 গ্রাম ভরের একটা বল, তাহলে 10 গ্রাম ভরের একটা বল 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি দৃঢ় দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে গেল। তার মানে সে যদি এইখানে ইউ বেগে বাড়ি খায় তাহলে সে কিন্তু মাইনাস ইউ বেগে ব্যাক করবে। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাতটা কত ডাইন পার সেকেন্ড হবে? ঠিক আছে, ডাইন সেকেন্ড হবে। তো আমরা সবাই জানি যে ফর্মুলা কি, জে ইকুয়াল টু এফ টি, আবার এফ টি সমান কত? ভরবেগের পরিবর্তন, এম ইন্টু ভি মাইনাস ইউ। এম এর মান সারে দিয়েছে 10 গ্রাম, খেয়াল করে দেখো এখানে ডাইন বলছে, সো এটা কোন একক? সিজিএস একক। তাহলে তোমাকে হচ্ছে এখানে কিলোগ্রামে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা গ্রামে আছে, এটা গ্রামে কিন্তু তুমি রেখে দিবা। ঠিক আছে, গ্রামে থাকলে গ্রামে রেখে দিবা, গ্রামে থাকলে কি করবা? গ্রামে রেখে দিবা। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, 10 কে 10 লিখবো। ভি মানে হচ্ছে যত বেগে সে ব্যাক করছে, সে কত বেগে ব্যাক করছে? মাইনাস ইউ বেগে ব্যাক করছে। তাহলে ভি এর জায়গায় লিখবা মাইনাস ইউ, আর ইউ তো ইউ থাকবে। তাহলে এটা কত দাঁড়াইলো বলো তো? মাইনাস 2u ইন্টু 10। এখন ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 100। তাহলে এখানে বসাই দিই মাইনাস 2 ইন্টু 100 ইন্টু 10। তাহলে কত দাঁড়ালো বলো তো? 1000 আর 2 2000, তাহলে মাইনাস 2000। এখন মাইনাসটা কি ইন্ডিকেট করতেছে? ইন্ডিকেট করতেছে যে বলার ঘাটটা এইদিকে, আমি তো এইদিকে পজিটিভ ধরছি, তাই না? তাহলে এই দিকটা তো নেগেটিভ। তাহলে আমাদের আনসারটা হবে 2000, আর মাইনাস দ্বারা দিক বুঝাইতেছে। ঠিক আছে, তো আনসারটা কি দিবা? 2000 দিবা। ওকে, মাইনাস দ্বারা কিন্তু মান বুঝাচ্ছে না, দিক বুঝাচ্ছে। একটি বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করলে ভরবেগে পরিবর্তন করতে হয়। তো আমরা সবাই জানি ভরবেগে পরিবর্তন হচ্ছে এফ টি। ঠিক আছে, তাহলে এফ এর মান 600 আর টি এর মান হচ্ছে কত? 60। 600 সাথে 60 গুণ করলে কত হয়? 600 সাথে যদি তুমি 60 গুণ করো 36000 হবে, তাই না? তাহলে এটা যদি এরকম ফরম্যাটে তুমি কনভার্ট করো তাহলে 600 গুণন 60, 600 গুণন 60, 6 6 গুণ করলে কত হবে? 36। আর শূন্য কাটা একটা দুটো তিনটা, তার মানে 10 টু দি পাওয়ার 3। বাট এখানে দেখো 3.6 দেওয়া, তার মানে এই জিনিসটাকে 10 দিয়ে ভাগ করবা, এটাকে 10 দিয়ে ভাগ করলে 3.6 হয়, এটাকে 10 দিয়ে ভাগ করলে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে আনসারটা হচ্ছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 4 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একক দিকে সাবধান থাকবা, এটা এসআই একক আছে, এই জন্য আমাদের এখানে আনসারটাও এসআই একক হবে। তারপরে প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। একটি বস্তুর উপর প্রযুক্ত বল এফটি এত হলে t1 = 1 সেকেন্ড থেকে t2 = 2 সেকেন্ড সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাতটা কত? দেখো বলের ঘাত আমরা আগেও পড়ছি, আবারও বলি যে এফ এর সাথে টি এর গুণফলটাই বলের ঘাত। তবে এইখানে যে বলটা এটা পরিবর্তনশীল বল, একটা জিনিস মাথায় রাখবা, পরিবর্তনশীল বল থাকলে এমনি নরমাল এফ বের করা যায় না। মানে কি, ও চেঞ্জ হইতেছে, প্রত্যেকটা সেকেন্ডে ওর ভ্যালু চেঞ্জ হইতেছে, তার মানে ওকে ইন্টিগ্রেট করতে হবে। যদি আমি এটাকে গ্রাফ আকারে আঁকি, এটা যদি তুমি গ্রাফ প্লট করো, গ্রাফটা এরকম হবে। তাহলে তুমি কি এফ এর কোনো ফিক্স ভ্যালু জানো? জানো না, এটা চেঞ্জ হইতেছে, প্রত্যেকটা সেকেন্ডে চেঞ্জ হইতেছে। তাহলে টি শুরু হবে 1 থেকে এবং শেষ হবে কি 2 এ গিয়ে। ঠিক আছে, এটা ধরো হচ্ছে 1.25, এটা ধরো 1.5, এটা ধরো 1.75, এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে গিয়ে ফোর্স। তাহলে যদি তুমি ওই যে বলের ঘাত যে বের করতে যাও তাহলে কি করতে হবে? তোমাকে ফোর্সের সাথে টাইমটা গুণ করতে হবে। তো ফোর্সের সাথে টাইম গুণ করা যে কথা, আর সেটা ইন্টিগ্রেশন করা তো একই কথা। ঠিক আছে, কারণ কি? কারণ হলো এই এতটুকু তুমি ধরো এরিয়া বের করলা। এরিয়া কেমনে বের করে? এরিয়া বের করে হচ্ছে উল্লম্ব বরাবর ভ্যালু আর আনুভূমিক বরাবর ভ্যালুকে গুণ করে। ঠিক আছে, তার মানে এফ এর সাথে টি গুণ করলে এই অংশটুকু তোমার এরিয়া বের হবে। এখন এটার এরিয়া আর এটার এরিয়া তো সেম না, এটার এরিয়া ভিন্ন। তাহলে এটার এরিয়া আর এটার বের করে আবার এটার সাথে যোগ করবো, আবার এটার সাথে যোগ করবো, অর্থাৎ ব্যাপারটা এরকম f1t1 প্লাস f2t2 প্লাস এরকম করে এটা অনেকগুলো হবে।
ঠিক আছে, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ করা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ করা মানেই ভাই ইন্টিগ্রেশন করা। ঠিক আছে, তাহলে আমরা কি কাজ করতেছি এখানে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন অফ এফ ডিটি। এটা লিমিটটা হবে t1 থেকে t2 পর্যন্ত। তো t1টা দিয়ে দিচ্ছে 1 সেকেন্ড থেকে শুরু হয়েছে, 2 সেকেন্ডে গিয়ে শেষ হয়েছে। তাহলে ভ্যালুগুলো যদি বসায় দেই, হ্যাঁ ফাংশনটা যদি আমরা বসায় দিই, ফাংশনটা হচ্ছে t² প্লাস t প্লাস 2, এটাকে কি করবো, ইন্টিগ্রেশন করবো। ওকে, তাহলে যদি ইন্টিগ্রেশন করি, t² কে ইন্টিগ্রেশন করলে কত হয়, t³ ডিভাইডেড বাই 3, t কে ইন্টিগ্রেশন করলে t² বাই 2, হ্যাঁ, আর 2 কে ইন্টিগ্রেট করলে 2t, আর লিমিটটা কত হবে 1 থেকে 2 পর্যন্ত, লিমিটটা হবে 1 থেকে 2 পর্যন্ত। তাহলে যদি বসাই দিই, 2 যদি আগে বসাই দিই তাহলে কত হবে, 2³ মানে 8, তাহলে 8/3 প্লাস 2 বসাই দিলে 2² মানে হচ্ছে 4, হ্যাঁ, তাহলে 4/2 বলে কত হবে, 2 হয়। তারপর 2 যদি বসাই দিই, 2 2 4, 1 যদি বসাই দিই, এটা পুরোটা দিয়ে মাইনাস দিয়ে দিবা, 1 যদি বসাই দিই 1/3, 1 যদি বসাই দিই 1/2, 1 যদি বসাই দিই 2 1 2, ঠিক আছে। আচ্ছা, এরপর যেহেতু এটা আমরা এইচএসসির জন্য পড়তেছি, সো তোমার হাতে অবশ্যই ক্যালকুলেটর আছে, তোমার প্যারেশন নিয়ে কোনো দরকার নেই, এখানে লসাগু টসাগু করে আর ফার্দার করার কিছু করার দরকার নেই, তুমি ক্যালকুলেটর নিয়ে ডিরেক্টলি বসাই দিবা। বসাইলে দেখবা এটার উত্তরটা আসবে ক্যালকুলেটরে ডিরেক্টলি বসাইলে 5.83 নিউটন। যদি অ্যাডমিশন হইতো তাহলে তুমি একটা কাজ করতে পারতো, এগুলো লসাগু টসাগু নিয়ে শিখতা, বাট আমরা এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস করতেছি, দ্যাটস ওয়াই এটা ডিরেক্টলি ক্যালকুলেটর নিয়ে করে ফেলবা, কোনো প্যারেশনে নিও না, ঠিক আছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 5.83 নিউটন সেকেন্ড। অনেক সময় একক নিয়ে স্যার একটু ঝামেলা করে, এককটা সাবধান থাকবা। এরপরে চলে যাচ্ছি আমরা নিউটনীয় গতির সূত্রের ব্যবহার রিলেটেড কোশ্চেন। এখানে বলা হয়েছে কি, একটি রকেট উড্ডয়নের 1 সেকেন্ডে তার ভরের 60 ভাগ হ্রাস করে 2400 মিটার পার সেকেন্ড বেগে নির্গমন করে, রকেটটির ত্বরণ নির্ণয় করে। দেখো ত্বরণের রেডিমেড ফর্মুলা কিন্তু আছে রকেটের, হ্যাঁ, যে a সমান সমান 1/M ইন্টু dm/dt vr মাইনাস g। এখন দেখবো কোনো কোনো ম্যাথে মাইনাস জি দেয়, কোনো কোনো ম্যাথে মাইনাস জি দেয় না। তোমরা কিভাবে বুঝবা কখন দিতে হবে? অ্যাকচুয়ালি এই সূত্রটা হলো ইউনিভার্সাল, মানে এটা সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবা। তো যেখানে যেখানে জি থাকবে সেখানে সেখানে জি এর মান লিখবা, যেখানে থাকবে না সেখানে লিখবা না, দ্যাটস ইট। মানে কি, যেখানে থাকবে না সেখানে জি এর মান 0। যেমন রকেটটা তো একবারে আকাশে গিয়ে আমরা নিক্ষেপ করি না, পৃথিবী থেকেই তো নিক্ষেপ করি, তাই না? তাহলে যতক্ষণ পর্যন্ত অভিকর্ষ স্তরণ একটা প্রভাব থাকবে ততক্ষণ তুমি জি এর মান 9.8 বসে দিবা। আর যদি সে পৃথিবীর বাইরে চলে যায় তার মানে কি, তার উপর কিন্তু কোনো অভিকর্ষ প্রভাব নাই। যদি অভিকর্ষ প্রভাব না থাকে, পৃথিবীর বাইরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে জি এর মান হয়ে যাবে 0। ব্যাপারটা এইটাই। এখন তুমি প্রশ্ন করে দেখবা যে পৃথিবীর ভিতরের কথা, মানে পৃথিবীর বাহিরের কথা বলছে নাকি অভিকর্ষ প্রভাব আছে এমন সিনারি বলছে, দেখবা এখানে কিচ্ছু বলা নাই। কিচ্ছু না বলা থাকা মিনিংটা কি, মিনিংটা কি তুমি ধরে নিবা যে বাই ডিফল্টটা কি, যে রকেট যেখান থেকে উড্ডয়ন শুরু হয়েছে সেটাই, তাই না? আচ্ছা, তাহলে রকেট যখন শুরু হয়েছে তার মানে অবশ্যই জি এর একটা ভ্যালু আছে 9.8, তাহলে সেটা আমরা বসাই দিব। তো দেখি, আর যদি যদি প্রভাব না থাকতো তাহলে সাইড নোট দিয়ে দিত যে পৃথিবীর বাতাসের বাধাই মানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে জি এর একটা ভ্যালু আছে। যেখানে বাতাসে বাধা নাই, মানে বাতাসই নাই, সেখানে জি এর কোনো ভ্যালু নেই, তাই না? সো প্রশ্ন যদি লেখা দিত যে বাতাসের বাধা উপেক্ষা করে, তাহলে জি এর মান হতো 0, তখন এই পার্টটুকু বাদ চলে যেত। আমাদের কিছু বলে নাই, তার মানে জি এর মান আছে 9.8, কিছু বলে নাই মানে আছে। ওকে, তাহলে 1/m থাকবে, ডিএম মানে কি, যতটুকু পরিবর্তন হচ্ছে ভর, কত 1/60, কার 1/60 রকেটের, তাহলে m/60 হবে, তাহলে m/60। আর ডিটির মান কত, 1 সেকেন্ড, সো এটা না লিখলেও তো হয়, তাই না, এক তো লেখা লাগে না। ভিআর এর মান কত 2400 মাইনাস 9.8, তাহলে m আর m যদি কেটে দাও, ঠিক আছে, তা 2400 আর 60 এটা আবার কাটাকাটি করলে কত হবে, 40 হবে। 40 মাইনাস 9.8 করলে 30.2, সো দ্য কারেক্ট আনসার ইজ 30.2। নেক্সট প্রশ্নে বলছে যে 1 নিউটন ঘর্ষণজনিত, তো ঘর্ষণ বলকে আমরা এফ কে বলে থাকি, এটা 1 নিউটন বাধা বিশিষ্ট রাস্তার উপর 2 কেজি ভর বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতেছে। তার মানে m = 2 কেজি এবং a = কত, 5। তো স্যার কি চাইছে যে কত বল প্রয়োজন, অর্থাৎ এফ এর ভ্যালু কত। তো দেখো, কোন একটা বস্তুর উপর যে ত্বরণ সৃষ্টি হবে সেটা কার জন্য ত্বরণ সৃষ্টি হবে, অবশ্যই বল যদি সৃষ্টি হয়। এখন কি ধরনের বল, সেটা নিট বল। কেন নিট বল নিয়ে আমরা কাজ করি, কারণ হচ্ছে কোন একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতেই পারে, তাই না? কিন্তু তুমি কি সবগুলো নিয়ে কাজ করবা? তুমি হচ্ছে সবগুলাকে মিলে আগে একটা বল বানাইবা, সেই বলকেই বলে নিট বল। যেমন ধরো এইদিকে এফ বল কাজ করতেছে আর এইদিকে এফ কে বল কাজ করতেছে, তাহলে দুটা মিললে যদি একটা বল বানাও, দুটা বিপরীত দিকে আছে, ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম যে আলফা = 180 ডিগ্রি হইলে এখানে আলফা কত 180 ডিগ্রি, তাহলে আর মিনিমাম কত হবে, পি মাইনাস কিউ, তাহলে এফ মাইনাস এফ কে। তাহলে নিট বলটা হইতাছে
নেট বলটা হইতেছে এফ মাইনাস এফ কে। এই এফ নেটটাই কি করবে, ত্বরণ ক্রিয়েট করতেছে। আর এই ত্বরণের সাথে যদি তুমি একটা ভর গুণ দাও তাহলে তুমি কি পাবা, বল পাবা। ক্লিয়ার? তাহলে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। সেখান থেকে বলতে পারি যে এফ সমান সমান এম এ প্লাস এফ কে। এম এর ভ্যালুটা কত, 2, এর ভ্যালুটা 5, আর এফ কে এর ভ্যালুটা 1। তাহলে কত হবে, 11 নিউটন। সো দ্য কারেক্ট আনসার ইজ 11 নিউটন। নেক্সট কোয়েশ্চেন, পি বিন্দুতে রাখা এম ভরের বস্তুটি পি বিন্দু হতে, এই যে এটা হচ্ছে আমাদের পি বিন্দু, হ্যাঁ যদি জুম করি, পি বিন্দু রাখা এম ভরের বস্তুটি পি বিন্দু হতে আর বিন্দুতে চলে আসে, পি হতে আর এ পৌঁছায় কিভাবে, সমত্বরণ, সমমন্দন, সমবেগ, এরকম। দেখো একটা বস্তু যদি এখান থেকে গড়ায় গড়ায় পড়ে, তাহলে সে অভিকর্ষ ত্বরণের কারণে তার বেগ প্রত্যেক সেকেন্ডে বাড়তেছে এবং যেই স্পিডে বাড়ে সেটা তো সমান, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি সে সমত্বরণে নিচে নামতেছে। ক্লিয়ার? কারণ মাঝখানে কোনো বাধা নাই, বাধা থাকলে একটা কথা ছিল। তাহলে এটা আনসার কি হবে, সমত্বরণে। যদি বস্তু উপরের দিকে উঠতো, যে এখান থেকে এখানে, তাহলে হয়তো সমমন্দনে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, পি বিন্দুতে রাখা এম ভরের বস্তুটি পি বিন্দু হতে পি আর বরাবর আর বিন্দুতে আসে, মানে কি, মানে হচ্ছে এই যে এইখান থেকে এইখানে আসে। ঠিক আছে? প্রশ্নে বলছে যে পি আর তলে নামার সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল কত। মানে হলো এই যে নামতাছে এখানে টোটাল এফ কত, এই যে নামতাছে এই বস্তুটার উপর এফ এর মান কত। তো ফার্স্ট অফ অল এই বস্তুটা খাড়ার নিচের দিকে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এমজি। ঠিক আছে? এই এমজি আর এই যে পি আর, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। তা আমরা সবাই জানি, ধরো এইদিকে যদি এফ বল কাজ করে আর এইদিকে যদি থিটা হয়, তাহলে এটা কত হবে, এটা হবে এফ কস থিটা। এটা তো সবাই বেসিক জানো যে যে কোনো বলের সাথে যদি তুমি একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করো, তাহলে থিটা অ্যাঙ্গেলে সেটা কস থিটা কাজ করে। ক্লিয়ার? তাহলে এখানে যদি এফ হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে এফ কস থিটা। ওকে, এটা যদি এফ হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এটা কত হবে, এফ কস থিটা। এটা তো বেসিক, এটা একবারে বেসিক ভেক্টরের। তাহলে এইটা যদি এমজি হয়, এটা যদি থিটা হয়, এটা কত হবে, এটা হবে এমজি কস থিটা। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? এটা থিটা বলছি, কিন্তু এটা থিটা হইতে হবে। এটা থিটা হলে কিন্তু আবার এরকম হইতো না। এটা থিটা হলে এটা হয়ে যেত 90 মাইনাস থিটা। ক্লিয়ার? তখন সেক্ষেত্রে হইতো এমজি cos 90 মাইনাস থিটা। সেক্ষেত্রে cos 90 মাইনাস থিটা মানে কিন্তু sin থিটা। এটা একটা এমসিকিউ বোর্ডে আসছে, এমজি sin থিটা। ওটা আমি আর রাখি না, এটা মুখে মুখে বলে দিলাম যে যদি এখানে থিটা থাকে তাহলে এমজি cos থিটা, আর যদি এখানে থিটা থাকে তাহলে এমজি sin থিটা। ঠিক আছে? তোমরা অনেকে গোলায় ফেলো কখন cos হয় কখন sin হয়। তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম যে এটার উত্তরটা হবে কি, এমজি cos থিটা। আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট টপিকটা হলো রৈখিক ভরবেগের নিত্যতা। এটার বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। এখন ধরো দুটা বস্তু বেগ সেম, মানে কি তারা মিলিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, মিলিত বেগ যদি বলে দেয়, মিলিত বেগ যদি বলে দেয়, তখন সূত্র হবে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 প্লাস m2 ইন্টু v। এই দুইটা যদি সেম হয়ে যায়, v কমন নিলে। আর যদি পশ্চাৎ বেগ বের করতে বলে, পশ্চাৎ বেগ, তখন কি হবে, তখন মানে বন্দুকের ক্ষেত্রে তখন হবে কি আদি বেগগুলো 0 থাকবে। তাহলে এইটা নিয়ে শুধু কাজ করব, তখন হয়ে যাবে mv প্লাস mv ইজ ইকুয়াল টু 0। যেখানে ছোট হাতের mv মানে হচ্ছে গুলির ভর এবং বেগ, বড় হাতের mv মানে হচ্ছে বন্দুকের ভর এবং বেগ। ঠিক আছে? এগুলো একবার বেসিক, এগুলো তোমরা এমনি পারবা। 3 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটা বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়। বুলেটটি বের হওয়ার সময় একটি প্রবল বেগের পেছনে ধাক্কা দেয়। এটা আগেই বলছি যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তো এই যে সূত্রের প্রথম অংশটুকু সমান সমানের বাম পাশটুকু, এটা হচ্ছে এই যে গুলিটা বের হবে তার আগের সিনারি, আর m1 v1 প্লাস m2 v2 হচ্ছে পরের সিনারি। তো পরের সিনারি কি ঘটে, যখন গুলিটা বের হয় তখন বন্ধুটা পিছনের দিকে একটা ধাক্কা পায়, নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী। তো এখানে এটাই বলছে যে আদি ভরবেগটা বের করা। আদি মানে কি, ওই যে আমাদের সমান সমানের বাম পাশটুকু। তাহলে বন্দুকের আদি ভরবেগ কোনটা বলতো, এই যে m2 u2। আর গুলির আদি ভরবেগ কোনটা, m1 u1। আগেই বলছি যে যখন গুলি আর বন্দুকের ম্যাপ করবা তখন এই দুটার মান 0 হয়, কারণ গুলি বের হওয়ার আগে গুলির ভর আছে বাট বেগটা 0, মানে u1টা 0, এবং বন্দুকের ভর আছে বাট বেগটা 0, u2টা 0। ফলে এইটা আমরা 100% শিওর যে বন্দুক বলো গুলি বলো আদি ভরবেগ বলে দিলেই 0। ক্লিয়ার? এটা 0 হবে, কিন্তু এগুলো 0 না। তো প্রশ্নে এগুলো চাই নাই, তাহলে আনসার কি দিবা, 0 দিবা।
কোনো ম্যাথ না, এটা জাস্ট একটা কনসেপ্ট। বন্ধুটি কত বেগে পিছনে সরে আসবে, এইটা ম্যাথ। যে ফর্মুলা হলো mv প্লাস mv ইজ ইকুয়াল টু 0। তাহলে ছোট হাতের m মানে কি, গুলির ভর। তো গুলির ভর সারে দিয়ে দিছে কত, 5 গ্রাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5/1000। ভিটা কি, ভিটা হচ্ছে গুলির বেগ 150, তাহলে এটা গুণ হবে 150 প্লাস ক্যাপিটাল এম মানে কি, বন্দুকের ভর 3, আর ভিটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে 150 আর 1000 কাটাকাটি করতে পারবা, 50 দিয়ে কাটতে পারো। 50 দিয়ে যদি কাটো এটা কত হবে, 20 হবে, আর এটা 50 দিয়ে কাটলে 3 হবে। 5 আর 20 যদি কাটো এখানে 4 হবে। তাইলে 3/4 প্লাস 3b ইজ ইকুয়াল টু 0, তার মানে 3b সমান সমান মাইনাস 3/4। তাহলে b সমান সমান কত, মাইনাস, এই 3 কেটে দাও, তাহলে -1/4, তাই না? তাহলে -1/4 কে আমরা অন্যভাবে বলতে পারি যে -0.25 মিটার পার সেকেন্ড। যেহেতু পশ্চাৎ বেগ, সে মাইনাসটা হচ্ছে মিনিংটাই এটা, যেটা পশ্চাৎ বেগ। তাহলে ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 0.25। তাহলে আনসার কিন্তু 0.25 দেখাবে, যেহেতু স্যার এই কত বেগে পিছনে সরে আসবে জাস্ট মানটা চাইছে। হ্যাঁ, সো আনসারটা কিন্তু মাইনাস হবে না, আনসারটা কত হবে, 0.25 হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। টপিকটা হচ্ছে ঘূর্ণন গতি সংক্রান্ত রাশিমালা। ঘূর্ণমান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি পেলে ঘূর্ণন গতি শক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পায়? দেখো, 10% কার কথা বলছে, কৌণিক বেগ না, তাহলে ওমেগা 10% বাড়বে। তার মানে কি, ওমেগা নতুন মান হবে, ওমেগা আগে যা ছিল প্লাস 10% অফ ওমেগা। ওকে, তাহলে এটাকে এইভাবে বলতে পারি যে ওমেগা প্লাস 10% মানে কি 0.1, তাহলে ওমেগা কমন নিলে কত হবে, 1 + 0.1, বা এটাকে 1.1 ওমেগা বলা যায়। তাহলে ওমেগা কত গুণ হয়ে গেল, ওমেগা 1.1 গুণ হয়েছে। এন্ড ওমেগা যদি 1.1 গুণ হয় তাহলে ঘূর্ণন গতি শক্তি কত গুণ হবে? আমরা জানি ঘূর্ণন গতি শক্তি E কে সমান সমান হাফ I ওমেগা স্কয়ার। এটা কই থেকে পাইছি বলো তো, হাফ mv স্কয়ার থেকে পাইছি। রৈখিক যেটা m, কৌণিক সেটা I, রৈখিক যেটা v, কৌণিক সেটা ওমেগা। তাহলে এটা 100% শিওর যে E কে প্রপোর্শনাল টু ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে ওমেগা প্রপোর্শনাল টু আরে, তাইলে এই ওমেগার ভ্যালুটা বসাই দাও 1.1, তাহলে 1.1 যদি বসাই দিই তাহলে কত হবে, 1.21। তার মানে E কে 1.21 গুণ হইছে। এখন সারে কিন্তু কত পার্সেন্ট হয়েছে সেটা বলে না, বলছে বৃদ্ধি কত পার্সেন্ট। এখন বৃদ্ধি শব্দটার অর্থ কি? অর্থ মানে হচ্ছে আগে যা ছিল সেটা বিয়োগ করে দিতে হবে। তার মানে নতুন ইকে প্রাইম, নতুন ইকে প্রাইম হচ্ছে 1.21 গুণ কার, পুরাতন ইকের, পুরাতন ইকের। তাহলে বলো তো বৃদ্ধি কতটুকু? সারা তো বৃদ্ধি চাইছে, তাহলে বৃদ্ধি কতটুকু হইলো? বৃদ্ধি হয়েছে গিয়া ইকে প্রাইম মাইনাস ইকে। ইকে প্রাইমের মান হচ্ছে 1.21 ইকে, আর ইকে তো ইকে, ইকে যদি কমন নাও তাহলে কত হবে বলো তো, 1.21 মাইনাস 1 মানে 0.21 ইকে। তাহলে মানে এটা কত পার্সেন্ট হয়েছে বলো তো, 0.21 কে আমরা বলতে পারি 21% বলতে পারি। তাহলে ইকে কত গুণ বাড়ছে? 21% বাড়ছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 21%। আশা করি এটা পুরোপুরি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন নেক্সট কোশ্চেনে চলে যাই যে 0.1 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.5 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরালে সুতার টান কত? সুতার টানের বেসিক ফর্মুলা যদি জানো তাহলে দেখবা কিনা এগুলো খুবই সোজা। বেসিক ফর্মুলা হচ্ছে যে T সমান সমান mv²/r। এখন এই ভি এর আবার ফর্মুলা হচ্ছে আর ওমেগা। যখন যেটা দরকার সেই সূত্র অ্যাপ্লাই করবা। 0.1 কেজি সো m জানি, 0.5 মিটার আর জানি, তোমার ভি লাগবো, ভি কিন্তু দেয়নি। তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, ভি হলো আর ওমেগা। ঠিক আছে, ভি হলো যদি আর ওমেগা বসাই দেই তাহলে আর স্কয়ার ওমেগা স্কয়ার হয়, নিচে আবার একটা আর, তাহলে আর স্কয়ার আর কাটাকাটি গেলে আর থাকে, তাহলে হবে এম আর ওমেগা স্কয়ার। ওমেগা তো আবার জানি না, তো একটা কাজ করো, সাইড নোট দিয়ে ওমেগা বের করে নাও। ওমেগা সমান সমান 2πn/t। ঠিক আছে, তাহলে 2πn এর মান কত দেখো তো, কতবার ঘুরছে? 90 বার ঘুরছে। কত সেকেন্ডে 90 বার ঘুরছে? প্রতি মিনিটে, তার মানে 60 প্রতি মিনিটে যেহেতু বলছে, সো অবশ্যই ছোটতে টি এর মান কত হবে, 60 হবে। সেখানে 60 বসাই দিলাম, তাহলে 60 আর 90 যে 30 দিয়ে কাটাকাটি করলে তাহলে 3 হয় 2 হয়, 2 কাটাকাটি করলে 3π হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি বসাই দিই m এর মান 0.1, আর এর মান কত 0.5, আর ওমেগার মানটা কত 3π। তো এটাকে কি করব আমরা, স্কয়ার করব। দেখো তোমাকে তো এটা অ্যাডমিশন টেস্ট না, এটা তোমার এইচএসসির জন্য পড়াচ্ছি, সো তুমি ক্যালকুলেটরটা হাতে নিবা, ক্যালকুলেটর নিয়ে ঠাস ঠাস বসাই দিবা, ম্যাথ শেষ। ক্লিয়ার? সো আমরা এখন ক্যালকুলেটরটা আমি হাতে নিচ্ছি, নিয়ে এটা বসাই দিব। ঠিক আছে, প্যারাশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। 0.1 ইন্টু 0.5 ইন্টু
3 পাই এর হোল স্কয়ার। আমার উত্তর আসছে 4.44। ইয়েস, মিলে গেছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 4.44 নিউটন। ঠিক আছে, আচ্ছা দেখো এই প্রশ্নে কি বলছে যে 2 গ্রাম, 6 গ্রাম ও 4 গ্রাম ভরে 3টা বস্তু কণা যথাক্রমে এবিসি কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার ঘুরে। বস্তু কণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে এলএ, এলবি এবং এলসি। অক্ষ থেকে কণাগুলো দূরত্ব যথাক্রমে 5, 4 এবং 3। উদ্দীপকের এই বস্তু কণার রৈখিক বেগটা কত? দেখো রৈখিক বেগ যেহেতু বের করতে বলছে স্যার কার, এ বস্তু কণার, তাহলে আমরা এইভাবে বলতে পারি ভি অফ এ স্যার বের করতে বলছে। তোমার কি কি ডাটা জানা আছে? তোমার জানা আছে ভর, ঠিক আছে, এম অফ এ এই ভ্যালুটা হচ্ছে কি 2 গ্রাম। আর কি কি জানা আছে? আর জানা আছে গিয়ে দূরত্ব, দূরত্বটা কত? 5 সেন্টিমিটার। হ্যাঁ, কণা থেকে দূরত্ব, তাহলে এটা আর এর মান, আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আর কি দিছে? আর দিছে হচ্ছে কোন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে সে 20 বার ঘুরে। তো ভি যদি বের করতে যাও তো বেসিক ফর্মুলা কি? তোমাকে এখানে তো কৌণিক ভরবেগ কোনো লাগতেছে না, তাই না? ভি বের করতে গেলে আর ওমেগা, তো তোমার লাগবে কি? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, এই সূত্রটা লাগবে। আর এর মান তো জানো, আবার ওমেগা সমান টুয়াইস পাই এন বাই টি, টুয়াইস পাই এন বাই টি, ভ্যালুগুলো বসায় দাও। আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, তো তুমি একক দিকে তাকায় দেখো সব মিটার পার সেকেন্ড, সো অবশ্যই এটা মিটারে কনভার্ট করতে হবে। সো 5/100। এন এর মান হলো যতবার ঘুরছে, কতবার ঘুরছে বলো তো? সে 5 সেকেন্ডে 20 বার ঘুরছে। সো নিচে হবে 5, এই 5 কেটে দাও। 100 আর 20 কাটাকাটি করলে 5 হয়, তাহলে আমাদের আনসারটা কত দাঁড়াচ্ছে? 2π/5। তো বললাম যে প্যারাশনে নিও না, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ডাইরেক্ট বসায় দাও। তাহলে 2 × 3.1416 ডিভাইডেড বাই 5, আমার উত্তর আসছে 1.256। অপশন কি আছে? হ্যাঁ আছে, অপশন এ এর সাথে মিলা গেছে, 1.256। এরপর প্রশ্ন কি বলছে যে 2 গ্রাম, আচ্ছা ওইটাই প্রশ্নটাই, ওই প্রশ্নটা দিয়ে বলছে এই যে নিচের কোনটা সঠিক। তাহলে এইটা আমরা কিভাবে করবো? ওই যে এল এর অনুপাত দিকে তাকায়, আমরা কি জানি? এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, ঠিক আছে, আবার আই ইকুয়াল টু এম আর স্কয়ার। তাহলে এই অনুপাতটাই আমরা বের করবো প্রত্যেকের জন্য। তাহলে এর জন্য যদি বের করি, দেখো এল এ ইস টু এল বি ইস টু এল সি, এগুলো আমরা বের করবো। হ্যাঁ, এল এ মানে কি? এম আর স্কয়ার ওমেগার ভ্যালুটা বসাই দিব এই বস্তুর জন্য। তো এই বস্তুর জন্য এম এর মান হচ্ছে কি 2, ঠিক আছে, কেজিতে কনভার্ট করার কোনো দরকার নেই। আর এর মান কত? আর এর মান দেখো দিয়ে দিছি এই বস্তুর জন্য 5, তাহলে 5 স্কয়ার। ওমেগার মান কত? ওমেগা তো আগের অঙ্কে বের করছে না, ওমেগা তো সবার জন্যই সেম। হ্যাঁ, ওমেগার মান জানি কত বের করছি? এই এতটুকু, টুয়াইস পাই এন বাই টি, এতটুকু হলো ওমেগা। তাহলে 20 আর 5 যদি কাটাকাটি করি তাহলে 4 হয়, তাই না? 4 আর 2 পাই গুণ করে 8 পাই হয়। তাহলে সবার জন্য ওমেগার ভ্যালুটা সেম, 8 পাই। একটা জিনিস খেয়াল করে দেখো, অনুপাত যেহেতু বলছে তাহলে এখানেও 8 পাই, এখানেও 8 পাই, এখানেও 8 পাই, তাহলে সবার জন্য কাটাকাটি চলে যায়। তাহলে ওমেগা তো লেখার কোনো দরকারই নেই, সবার জন্য ওমেগা সেম। তাহলে তুমি অনুপাতের মধ্যে কেন ওমেগা লিখবে? তো কাটাকাটি চলে যাবে সবার জন্য, সো ওমেগাটা লিখবো না, ঠিক আছে। তাহলে শুধু এম আর স্কয়ারটাই লিখবো আমরা, ঠিক আছে, শুধু এম আর স্কয়ারটাই। তাহলে এটা গেল অনুপাত। অনুপাত এবার দিবা এল এর জন্য শেষ, এবার এলবি। এলবির জন্য কি করবা? ফার্স্টে ভর লিখবা 6, আর ওই যে দূরত্বটা হইতেছে গিয়ে 4, তাহলে 4 স্কয়ার, আবার ইস্টু দিবা। এবার এলসি এর জন্য, এলসি এর জন্য ভর কত? 4, তাহলে 4 হবে ইনটু দূরত্বটা কত? 3, তাহলে কত হবে? 3 স্কয়ার। তাহলে 25 আর 2, 25 আর 2 গুণ করলে কত হবে? 50 ইস্টু, এখানে দেখো 4 4 16, 16 আর 6 গুণ করলে কত হবে? 96 ইস্টু 3 3 9, 4 9 কত? 36। এখন এখান থেকে তো বোঝা যায় কে বড় কে ছোট। হ্যাঁ, তো এলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে এল এ, তাই না? এটা হচ্ছে এল বি, হ্যাঁ, আর এটা হচ্ছে এলসি। তো এর মধ্যে সবচেয়ে বড় কে? এলবি সবচেয়ে বড়, তাহলে এলবির দিকে মুখ করা থাকবে। হ্যাঁ, এলবি এল এর চেয়ে বড়, আবার এলবি কিন্তু এলসি এর চেয়ে বড়, ঠিক আছে, মানে এলবি সবার বড়, সহজ বাংলা ভাষা। এখন তুমি এগুলো থেকে দেখো তো, এখানে এলবি চেয়ে এল এ বড় দেখাইতেছে, তো এটা মিথ্যা, ঠিক আছে। আবার এখানে এলবি চেয়ে এলসি বড় দেখাচ্ছে, এটাও মিথ্যা। হ্যাঁ, এলবি বড়, এলবি সবার চেয়ে বড়, এলবি সবার চেয়ে বড়, আবার এল এ এলসির চেয়ে বড়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সেকেন্ডে থাকবে এল এ, তাই না? প্রথমে থাকবে এল বি, সেকেন্ডে থাকবে এল এ, এবং থার্ডে থাকবে এল সি। এটা অপশন সি এর সাথে মিলে গেছে। আশা করি ক্লিয়ার। নেক্সট টপিকটা হচ্ছে জড়তা ভ্রামক ও কৌণিক ভরবেগ। তো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দুটি বস্তু নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যথাক্রমে আই এবং 2i। তারপরে বলছে যদি তাদের ঘূর্ণন গতি শক্তি সমান হয়, অর্থাৎ ইকি যদি সমান হয়, তাহলে কৌণিক ভরবেগের অনুপাত কত? কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল, তো তোমাকে এল নিয়ে আসতে হবে। হ্যাঁ, আই চেঞ্জ করা যাবে না, আই থাকবে কিন্তু এল নিয়ে আসতে হবে।
তো বেসিক ফর্মুলা কি? আমরা জানি রৈখিকের ক্ষেত্রে বেসিক ফর্মুলা ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার, আর কৌণিকের ক্ষেত্রে কৌণিকগত শক্তি বেসিক ফর্মুলা কি? এম এর জায়গায় আই হয় আর ভি এর জায়গায় ওমেগা হয়। তো আই চেঞ্জ করা যাবে না, আই চেঞ্জ না করে তুমি ওমেগা চেঞ্জ করবা, যেখানে এল এর সাথে রিলেটেড। তো সবাই জানি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, তাইলে ওমেগা সমান সমান কত? এল বাই আই। এখানে বসায় দাও, তাইলে আই তো থাকবে, ওমেগার জায়গায় বসায় দিবা এল বাই আই, এটা কিন্তু স্কোয়ার হবে। কি দাঁড়াচ্ছে? হাফ আই এখানে একটা, এখানে দুইটা, তাহলে দাঁড়াচ্ছে হলো এল স্কোয়ার বাই আই। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন নেক্সট তোমার কাজ কি? ওকে, নেক্সট তোমার কাজ হচ্ছে রিলেশনটা বিল্ড আপ করে দেওয়া। হ্যাঁ, যে আই এর সাথে এল স্কোয়ার রিলেশন কিরকম দাঁড়াচ্ছে, যদি তুমি কোনাগুনি গুণ করো, আই সমান সমান এল স্কোয়ার ডিভাইডেড বাই 2e কে। তো ই কে তো ফিক্সড ভ্যালু, তো হচ্ছে বাদ দিয়ে দিতে হবে যদি তুমি প্রপোর্শনাল সম্পর্ক নিয়ে আসো। তাহলে দাঁড়াইতেছে হইলো গিয়ে আই প্রপোর্শনাল টু এল স্কোয়ার বা এল প্রপোর্শনাল টু রুট ওভার আই। তো আই এর অনুপাত দিয়ে দিছে 1:2, তাহলে আনসারটা কত হবে? রুট ওভার 1:2 বা 1:2 রুট ওভার 2। ঠিক আছে, সো তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম। আমাদের সঠিক উত্তরটা কত হবে? 1:2 রুট ওভার 2, 1:2 রুট ওভার 2। অপশন বি হবে গিয়ে কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে, কৌণিক বেগ কত? কৌণিক বেগ হচ্ছে ওমেগা, এবং ওমেগার ফর্মুলা হলো টুয়াইস পাই এন বাই টি। তাহলে 2 পাই এন এর মান হচ্ছে 90 এবং টি এর মান হচ্ছে 60। কাটাকাটি যদি করি, উপরে হবে 3, এখানে হবে 2, 2 2 কাটা। সো দ্য কারেক্ট আনসার ইজ 3 পাই। ক্যালকুলেটর ইউজ করার কোনো প্রয়োজনই পড়ে নাই। 2 গ্রাম ভরের একটা বস্তুকে 10 সেন্টিমিটার সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে বস্তুটির জড়তা ভ্রামক কত? জড়তা ভ্রামক হচ্ছে আই এর বেসিক ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার, এম এর মান হবে 2/1000, আর এর মান হবে 10 সেন্টিমিটার, সো 10/100। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 10 এর সাথে 1000 এর কাটাকাটি করি, তাহলে কত হবে? নিচে 100 হবে। তাহলে 2 ভাগ 100 কিন্তু আবার দুইটা। ঠিক আছে, তাহলে 2 ভাগ কটা হবে? 1 2 3 4টা। এটা কোনটার সাথে মিলে বলো দেখি? এটার সাথে মিলে? মিলে না। এটার সাথে মিলে? মিলে না। এটার সাথে মিলে? মিলে না। এখানে 4টা শূন্য, 4টা শূন্য, সো এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন। সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি এবং জড়তা ভ্রামকের অনুপাত করো। সমকৌণিক মানে কি? ওমেগা ফিক্সড। ওমেগা ফিক্স ধরে কোন সূত্রে ই কে আছে এবং আই আছে? ওই যে ই কে সমান হাফ এম বি স্কয়ার, তো এম এর জায়গায় আই হবে, বি এর জায়গায় ওমেগা হবে। তাহলে স্যারে কি বলছে? কার কার অনুপাত? ই কে অনুপাত, দেখো, জড়তার ভ্রামক মানে আই। ঠিক আছে, তাহলে ই কে অনুপাত আই, ই কে অনুপাত আই, ই কে অনুপাত আই কে আমরা কি বলতে পারি? হাফ ওমেগা স্কয়ার। তো স্যার কি বলছে? যে কৌণিক বেগের সমানুপাতিক, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। এই যে দেখো, এই যে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। যদি তুমি সমানুপাতিক সম্পর্ক নিয়ে আসো, তাহলে হাফটা তো চলে যাবে, তাহলে কি থাকবে? ওমেগা স্কয়ারের সাথে এটা প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এভাবে আমরা লিখতে পারি যে ই কে ডিভাইডেড বাই আই প্রপোর্শনাল টু ওমেগা স্কয়ার। সুন্দর একটা প্রশ্ন ছিল কিন্তু, সো উত্তর হবে অপশন বি। নেক্সটে বলা হয়েছে যে একটি চাকার জড়তা ভ্রামক, অর্থাৎ আইডিয়া দিছে স্যারে কৌণিক বেগ বের করতে বলছে, ওমেগা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে ওমেগা সমান সমান কি ছিল? টুয়াইস পাই এন বাই টি। তাহলে তুমি এখানে কি সব ভ্যালু জানো কিনা? ওমেগা সমান সমান 2 পাই এন বাই টি। জড়তা ভ্রামক তো ফাও দিছে। 2 পাই এন এর মান হইতেছে 30 আর টি এর মান হচ্ছে 60। তাহলে 60/60 করলে শুধু পাই পড়ে থাকে এখানে, তাহলে পাই। আচ্ছা, এখন উত্তরটা হবে গিয়ে পাই। ঠিক আছে, এখন এখানে কি বলছে? অপশনগুলো দিছে আরপিএম, এখানে দিছে একটা ঝামেলা কইরা। আমি যে অঙ্ক করছি এটা একক কি জানো? এতক্ষণ আমরা অঙ্ক করছি রেডিয়ান পার সেকেন্ড। এখানে অপশনে তো রেডিয়ান পার সেকেন্ড দেয়নি, আরপিএম দিছে। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে সে কতবার ঘুরতেছে। তো 1 মিনিটে সে তো 30 বার ঘুরতেছে, তাহলে অঙ্কটা করার কোনো দরকারই ছিল না। এটা উত্তর হবে 30। ঠিক আছে, 1 মিনিটে সে 30 বার ঘুরতেছে, আমরা 30 রেভলিউশন পার মিনিট, এই যে 30 তারপরে রেভলিউশন পার মিনিট। সো এতটুকুর কোনো দরকারই ছিল না। ক্লিয়ার? রেডিয়ান পার সেকেন্ড যদি অপশন থাকতো তাহলে এইভাবে করতে, আর আরপিএম দিয়ে দিলে কোনো অঙ্কই করার প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেন। একটি চাকার জড়তা ভ্রামক এত, কৌণিক ভরবেগ কত? দেখো, কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল। এল এর বেসিক ফর্মুলা কি? আই ওমেগা। হ্যাঁ, তো আই এর মান হচ্ছে 2 আর ওমেগা টুয়াইস পাই এন বাই টি। টুয়াইস পাই ইনটু 30 ডিভাইডেড বাই টি এর মান কত? 60। তাহলে আগের মতোই তো, হ্যাঁ, 60 কাটাকাটি গেলে শুধু পাই পড়ে থাকে, সো উত্তরটা হবে 2 পাই। দ্য কারেক্ট আনসার ইজ 2 পাই। এম ভরের ও এল দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্ব পাবে। দেখো,
আমি একটা সরু সুষম দণ্ড আঁকবো, তারপরে কি বলছে মধ্যবিন্দু মানে এই জায়গাটা, দৈর্ঘ্যের অবিলম্বে, এটা হচ্ছে দৈর্ঘ্যের অবিলম্ব মানে এই বরাবর, হ্যাঁ দৈর্ঘ্যের অবিলম্ব মানে এই যে এই বরাবর, গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক মানে কি, মানে হচ্ছে তুমি যদি এই পেনটা ঠিক মাঝখানে, এই যে এটা ঠিক মাঝখানে আঙ্গুল রেখা যদি ঘুরাও, তাহলে সে কিভাবে ঘুরবে, যে এভাবে ঘুরবে, তাই না? আমার আঙ্গুল ধরো ফিক্সড আছে, হ্যাঁ সেইভাবে ঘুরতে থাকবে। এইভাবে যদি ঘুরে, তাহলে আই বের করার সূত্র কি? আই বের করার সূত্র হচ্ছে 1/12 ml স্কয়ার। মনে রাখবা যে মাঝখান দিয়ে গেলে 1/12। আর যদি সাইড দিয়ে যাইতো, যদি সাইড দিয়ে যাইতো, এই যে এই বরাবর যদি বলতো, তাহলে সূত্র হবে 1/3 ml স্কয়ার। ঠিক আছে, এই দুটো মুখস্থ রাখবা। হ্যাঁ, একটা হচ্ছে 1/3 ml স্কয়ার, 1/12 ml স্কয়ার। এটা কত হবে? এটা 12টা হবে। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নির্দিষ্ট ভাবে কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে, তার মানে আর কে অর্ধেক করে ফেলছে, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত গুণ হবে? ওই যে আই এর সাথে আর এর সম্পর্ক, আই গুলো এম আর স্কয়ার, তার মানে আই প্রপোর্শনাল টু আর স্কয়ার। তাই তুমি আর কে কি করছো, আর কে অর্ধেক করছো, তাহলে হাফ কে স্কয়ার করলে তোমার আনসার কি দাঁড়াবে? 1/4। তাহলে উত্তরটা হচ্ছে 1/4। 1/4। নেক্সট কোশ্চেন, ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে আমরা টর্ক বলে থাকি। টাউ, টাউ এর বেসিক ফর্মুলা কি? আর ক্রস এফ। আনসারটা হচ্ছে টর্ক। কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হবে, মানে টাউটা কখন শূন্য হয়? দেখো এটা ফর্মুলা দেখলেই বোঝা যায়, টাউ সমান সমান আর ক্রস এফ। তো এটা ভেক্টর গুণফল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সূত্রটা হয়ে যাবে আর এফ সাইন থিটা। হ্যাঁ, এবার তুমি একটা একটা করে পড়ো। ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মান শূন্য হলে, মানে আর এর মান শূন্য হলে, তুমি এখানে আর এর মান শূন্য বসো, দেখো টার মান শূন্য হয়ে যায়। সো এটা সত্য। বলের মান শূন্য হলে, এফ এর মান শূন্য হলে দেখো টার মান শূন্য হয়ে যায়, এটাও সত্য। অবস্থান ভেক্টর বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তুমি এখান থেকে 90 ডিগ্রি বসাও, এটা কি শূন্য হয়? শূন্য হয় না, sin 90 মান তো 1, তাহলে এটা মিথ্যা। তাহলে উত্তর কি হবে? 1 ও 2। তাহলে অপশন এ হইতেছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, চিত্রে বলের ভ্রামক টাউ হলে কোনটি সঠিক? দেখো এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই যে আমাদের এক্স ওয়াই, এটা হচ্ছে বস্তু, হ্যাঁ এখানে হয়তো তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, এই যে এখানে তীর চিহ্ন দিয়ে এফ লেখা, তার মানে এই বরাবর বল প্রয়োগ করতেছি, এইটা হইতেছে জাস্ট এমন একটা রেখা, এইটা হইতেছে আমাদের ডি। মনে রাখবা এই যে আর ক্রস এফ, এই আরটা হলো এফ এর উপর লম্ব। ঠিক আছে, তাহলে এটা বলতে পারবো যে টাউ সমান সমান আর ক্রস এফ, মানে লম্ব বরাবর উপাংশ অ্যাকচুয়ালি, হ্যাঁ লম্ব না, লম্ব বরাবর উপাংশ, এটাকে আমরা বলতে পারি আর এফ সাইন থিটা। এই যে লম্ব উপাংশকে আমরা সাইন দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো যে এই ডিটা নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? তাইলে তাইলে ক্রস গুণফলটা কি হবে? ডি এর সাথে। আমরা জানি টাউ সমান সমান আর ক্রস এফ, কিন্তু স্যার এখানে চালাকি করছে, স্যার এইটারে আর নাম দিছে, এটাকে ডি নাম দিছে। ক্রস গুণফলটা কার হবে? এফ এর সাথে ডি এর। তার উত্তর কি হবে? ডি ক্রস এফ। ঠিক আছে, এখানে অনেকে ভুলে আর ক্রস এফ দিয়ে দিবে, বাট এটা উত্তর হবে ডি ক্রস এফ, মানে এফ এর সাথে যেটা লম্ব উপাংশ আছে সেটা। 29 নম্বর প্রশ্নে বলছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কোনটি সমান? খুবই সহজ, বেসিক একবার কোশ্চেন করছে। কৌণিক ভরবেগের পরিবর্তনকে আমরা ডিএল ডিটি বলে থাকি। ঠিক আছে, এটা তুমি রৈখিক সাথে তুলনা করো, রৈখিক কি হবে? ডিপি ডিটি। ডিপি ডিটি পরিচিত লাগে, এটা তো নিউটনের কত, নিউটনের 2 নম্বর সূত্র, যে এফ প্রপোর্শনাল টু ডিপি ডিটি। তাহলে রৈখিক যদি এফ হয়, কৌণিকে সেটা কি হবে? টাউ। তাহলে উত্তর হবে টর্ক। নেক্সট কোশ্চেন, এই যে টাউ সমান আর ক্রস এফ, এটা কিন্তু ভেক্টর, তো তীর চিহ্ন না দিলেও হবে, গাঢ় করে দেওয়া আছে, এটা সত্য। আবার টাউ সমান আই আলফা, দেখো টাউ মানে এফ, আই মানে এম, আলফা মানে এ, তাহলে এফ হলো এম, এটা তো সত্য, সো এটা ঠিক আছে। আবার একটু আগে আমরা যেটা শিখলাম টাউ সমান ডিএল ডিটি, এটাও সত্য। সো দেখা যাচ্ছে তিনটা সম্পর্কই কিন্তু সঠিক সম্পর্ক দিয়েছে, সো তিনটাই অ্যান্সার। টর্ক, জড়তা ভ্রামক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক অলরেডি যে মাত্র যেটা শিখলাম সেটাই। 2 কেজি ভরের একটি চাকার ব্যাস এত, এতে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ তৈরি করতে গেলে কত টর্ক প্রয়োজন? এই যে টাউ সমান আই আলফা, আই এর মান হচ্ছে গিয়ে তোমার কত জানি না, এম আর স্কয়ার। ঠিক আছে, এম এর মান কত? 2 কেজি, আর এর মান কত? 50 সেন্টিমিটার, কিন্তু ব্যাস এটা অর্ধেক করে নিবা, তাহলে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারকে আমরা 1/4 মিটার বলতে পারি, তাই না? 100 দিয়ে ভাগ করলে। আলফার মান কত? 2, তাহলে 2 আর 4 কাটাকাটি করলে লাগবে না, কাটাকাটি করা লাগবে না, সবই কাটাকাটি যায়, 2 2 4, 4 এর সাথে 4 কাটাকাটি করলে 1 থাকে। সো দ্য কারেক্ট আনসার ইজ 1 নিউটন মিটার। নেক্সট 32 নম্বর কোশ্চেনে একটি চাকার জড়তা ভ্রামক আই দিয়ে দিয়েছে 6 কেজি এবং চক্রবর্তী ব্যাসার্ধ কে দিয়েছে 30 সেন্টিমিটার। চাকাটিতে 3 রেডিয়ান পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োজন? আচ্ছা আমাকে একটু বলো, টাও বের করতে গেলে কোনো কে লাগে, চক্রবর্তী ব্যাসার্ধ লাগে? লাগে না, এটা ফাউ দিচ্ছে।
ওই যে বেসিক ফর্মুলা দিয়ে তো এটা সলভ করা যায়, যে টাউ সমান সমান আই আলফা। এটা দিছে ফাও তোমাদের কনফিউজ করার জন্য। আই এর মধ্যে দিয়ে দিছে 6 আর আলফার মধ্যে দিয়ে দিছে 3, তাহলে 3 6 কত 18। তাহলে দা কারেক্ট আনসার ইজ 18 নিউটন মিটার। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল টপিকে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কিন্তু শূন্য হয়, ঠিক আছে? কারণ কি আমরা জানি W সমান F ডট S। ডট গুণফলের ক্ষেত্রে সূত্র কি FS cos থিটা। থিটার মান যদি 90 ডিগ্রি হয় cos 90 মান 0, তার মানে কি W এর মান 0 হয়ে যাবে। তো কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে ঘটনা হচ্ছে এরকম যে সে সবসময় কেন্দ্র F এর ডিরেকশন হয় কেন্দ্রের দিকে। কিন্তু আমরা আজকে ক্লাসে প্রথম দিকে শিখছিলাম যে কোন একটা বস্তুকে যদি তুমি বৃত্তাকার পথে ঘুরাও তাহলে তার সরণটা বা বেগটা হয় স্পর্শক বরাবর। এটা কি 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে W কত হবে? 0 হবে, যদি FS cos থিটা অনুযায়ী। তাহলে এটা आंसरটা হবে 0। বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ যদি 2 হয়, তাহলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত? এটা একটু শর্টকাটে করা যাবে যদি তুমি এটাকে তাড়াতাড়ি সলভ করতে পারো। যেটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নেওয়াটা চোরা টেকনিক আছে, সেটা হলো প্রতি 36 কিলোমিটার পার আওয়ার এর মান হলো 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে 72 কিলোমিটার পার আওয়ার মান কত হবে? 20 মিটার পার সেকেন্ড। খুবই সহজ না? এটাকে দ্বিগুণ করছে, এটা দ্বিগুণ হয়েছে। সো ভি এর মান কত? 20। ক্যালকুলেটর ইউজ করা দরকার পড়লো না এই চেঞ্জটা। তো কেন্দ্রমুখী ত্বরণ এর মান কত? 2। স্যারে কি চাইছে? ব্যাসার্ধ r চাইছে। তো আমরা সবাই একটা ফর্মুলা জানি, a = v²/r। তাইলে r সমান সমান কত? v²/a। ভি এর মান হচ্ছে 20, তাই 20 কে স্কয়ার করবা, আর এর মান হচ্ছে 2, তাহলে 400/2 করলে 200 হয়। সো দ্য কারেক্ট आंसर ইজ 200 মিটার। কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা কোনটি? হ্যাঁ, F = mv²/r। এখন এটা হয় না, mv/r হয় না, এই দুটোর মধ্যে থেকে একটা হবে। ওই mv²/r, v এর জায়গায় আবার কি বসাই দিবা? আর ওমেগা বসাই দিবা, ঠিক আছে? তাহলে r²ω², কাটাকাটি করলে কি হয়? mr⍵²। সো উত্তরটা হবে mr⍵², অপশন ডি। ব্যাংকিং কোণে চলে আসছি আমরা। ব্যাংকিং কোণের ক্ষেত্রে কি বলা হয়েছে? যে একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা হচ্ছে যে কোন একটা গাড়ির বেগটা অবশ্যই rg tan থিটা এটার বর্গমূলের চেয়ে কম হতে হবে। সো এটা অপশন এ। এটা প্রমাণের মধ্যেই আছে, ঠিক আছে? বইটা দেখলেই বুঝবা। 100 মিটার ব্যাসার্ধে একটি রাস্তার বাঁকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালালে উক্ত আরোহীকে উল্লম্ব দিকের সাথে কত কোণে নত থাকতে হবে? অর্থাৎ ব্যাংকিং কোণ, যে বেসিক ফর্মুলা tan θ = v²/rg, ঠিক আছে? তো v এর মান কত? 4.9, r এর মান কত? 100, g এর মান কত? 9.8। হ্যাঁ, এখান থেকে কি করবা? থিটাটা বের করে ফেলবা, ঠিক আছে? ক্যালকুলেটর নিবা, জাস্ট ক্যালকুলেটর নিয়ে tan ইনভার্স এই যে ভ্যালুটা আছে সেটা বের করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, টাইম এর করলাম না, তোমরা জাস্ট ক্যালকুলেটর বসাই দিলে आंसर বের হয়ে যাবে। রাস্তা ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়? দেখো, ব্যাংকিং কোণে যে আমরা ফর্মুলা মাত্র শিখলাম সেখানে কি কি আছে? সেখানে আছে বেগ আছে, ব্যাসার্ধ আছে, অভিকর্ষ ত্বরণ আছে। এখানে কিন্তু বস্তুর ভর নাই, ঠিক আছে? সো বস্তুর ভর যেহেতু অনুপস্থিত, সো বস্তুর ভরের উপর সে ডিপেন্ড করতেছে না। একজন সাইকেল আরোহী 500 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে উল্লম্ব তলের সাথে কত কোণে আনত থাকবে? এটা খুব আগের ম্যাথটা, সো এটা তোমরা বাসায় করে ফেলবা, খুবই সিম্পল। এখন বলতে পারো ভাই একই রকম অঙ্ক কেন দুইবার দেখাচ্ছে? ভাই এগুলো বোর্ডে আসে, মানে প্রত্যেক বছর আসতেছে এই জন্য, ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট। পি ও কিউ স্থানে যথাক্রমে 9 মিটার এবং 16 মিটার ব্যাসার্ধে দুটি বাঁকের রাস্তা আছে। প্রত্যেকটি বাঁকের, তাহলে ব্যাসার্ধ মানে আমরা দুইটা আলাদা আলাদা ব্যাসার্ধ জানি, হ্যাঁ, একটা 9 একটা 10। প্রত্যেকটি বাঁকের ব্যাংকিং কোণ হচ্ছে 3 ডিগ্রি, তার মানে ব্যাংকিং কোণ সেম। উত্তর স্থানে রাস্তার প্রশ্ন হইতেছে প্রস্থ, এটা অ্যাকচুয়ালি প্রশ্ন না, এটা অভিজ্ঞ প্রস্থ। হ্যাঁ, বলছে উক্ত স্থানে রাস্তার প্রস্থটা হচ্ছে 5 মিটার, তার মানে দুজনের জন্য প্রস্থ সেম। কিউ স্থানে রাস্তার ভিতরে পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত উঁচু? তো এটার মিনিং কি? এটা মিনিং হচ্ছে, তুমি আগে যদি চিত্র আঁকো, এইটা হইতেছে এইচ, যে একটা একটা চিত্রে কতটুকু উঁচু, এইটাই হইতেছে এইচ। এই যে কতটুকু উঁচু, এটা এইচ, স্যার এইচ বের করতে বলছে। আর এইটা হইতেছে ডি। হ্যাঁ, তো আমরা একটা বেসিক ফর্মুলা জানি যে সাইন থিটা সমান সমান h/d। ওকে, তাহলে এখন তুমি কি করবা? থিটার মান বসাতো 3 ডিগ্রি, তাহলে সাইন 3 ডিগ্রি সমান সমান, h এর মান জানি না, আর ডি এর মান কিন্তু দিয়ে দিছে রাস্তার প্রস্থ, এটা হচ্ছে কি রাস্তার প্রস্থ, ঠিক আছে? ডি মানে কি? রাস্তার প্রস্থ। তাহলে ডি এর মান কত দিয়ে দিছে? 5।
তাহলে ক্যালকুলেটরটা হাতে নাও। এইচ সমান সমান 5 sin 3 ডিগ্রি। এটা ক্যালকুলেটর ছাড়া পারবা না, sin 3 ডিগ্রি তো হাতে হাতে করা যায় না। তাহলে 5 ইন্টু sin 3 আমার উত্তর আসছে 0.261। এই যে 0.262, ঠিক আছে। সো তো মিলে গেছে। নেক্সট কোশ্চেন, POQ স্থানের রাস্তা দুটিতে কোনো গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত? তো ফর্মুলাতে চলে যাই। ওই যে tan থিটা সমান সমান v²/rg, আবার sin থিটা সমান সমান h/d। যেহেতু থিটাটা খুবই ছোট, সো এটা বলতে পারি যে sin থিটা এবং tan থিটা প্রায় সমান, ঠিক আছে। তার মানে বাম পাশ সমান, ডান পাশ সমান। তাহলে এটা বলা যায় যে v²/rg সমান সমান h/d। তাহলে আমরা যে অনুপাত করব, কার সাথে কার অনুপাত করব? v এর সাথে অনুপাত করব। তাইলে v² সমান সমান h/r(g) / d, ঠিক আছে। তাহলে যদি v বের করতে যাই তাহলে রুট হয়ে যাবে আর কি, এটা হয়ে যাবে। অনুপাতে আসো, কার সাথে কার অনুপাত? এখানে দুইজনেরই জি সেম, দুইজনেরই কি সেম বলতো? ডিও সেম, দুইজনের ডিও সেম, যেগুলো সেম সেগুলো বাদ। এইচ এবং আর এর দিকে যদি আমরা ফোকাস করি, এইচ এবং আর এর দিকে দেখো দুইজনের কি সেম হবে কিনা। ঠান্ডা মাথায় দেখো, এই যে সূত্র কি, এই যে সূত্র হইলো ডি সাইন থিটা। দুইজনের ডি সেম, আবার দুইজনের থিটাও সেম, তাহলে দুইজনের এইচও সেম, ঠিক কিনা? তাহলে দাঁড়াচ্ছে দুইজনের এইচও সেম। তাহলে এইচও বাদ দিয়ে দাও, এইচও বাদ। তাহলে বাকি রইল কি? বাকি রইল যে বি প্রপোর্শনাল টু √r। তার মানে বেগের অনুপাত হবে ব্যাসার্ধের বর্গমূলের অনুপাত। তো ব্যাসার্ধ তো আগে থেকেই জানি কত, 9:16। তাহলে এভাবে আমরা বলতে পারবো যে 9:16 কে রুট করে দাও, উত্তর হবে 3:4। সো দ্য কারেক্ট আনসার ইজ 3:4। সুন্দর একটা কোশ্চেন ছিল কিন্তু। নেক্সট আমরা সলভ করব 42 নম্বর কোশ্চেনটা, যে 7 কেজি ভরের একটা বস্তু একটি স্থির বস্তুর সাথে, তার মানে প্রথম যে বস্তুটা তার ভর m1 = 7 কেজি একটি স্থির বস্তুর সাথে, তার মানে দ্বিতীয় যে বস্তুটা m2 সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে, কিন্তু তার বেগটা জানি যে দ্বিতীয় বস্তুর আদি বেগটা কত? 0। স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে, এই কথাটা মনে রাখো। এটার জন্য সূত্র আছে, সংঘর্ষের পর বস্তু একই দিকে, সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে প্রথম বস্তুর আদিবেগ আমি মনে মনে ধরে নিলাম u1, তাহলে শেষ বেগটা কত? শেষ বেগটা হবে 1/4, ঠিক আছে, u1 এর 1/4। সারে চাইছে কি স্থির বস্তুর ভর কত, তার মানে m2 কত, এই যে m2 কত। তো একটা ফর্মুলা আছে, দুটো ফর্মুলা আছে, এগুলো মনে রাখবা। মনে রাখার টেকনিক হচ্ছে এরকম, যে প্রথম বস্তুর শেষ বেগ আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করার ফর্মুলাটা হলো, ফার্স্ট একটা দাগটাই না m1 + m2 লিখবা, তারপর প্লাস দিয়ে আবার m1 + m2 লিখবা, ঠিক আছে। এখানেও সেম, দাগটাই না m1 + m2 লিখবা, তারপর প্লাস দিয়ে m1 + m2 লিখবা। তো তুমি বের করতেছো এখানে প্রথম বস্তুর শেষ বেগ, তার এইখানে কি হবে? প্রথম বস্তুর আদি বেগ, ঠিক আছে। এখানে তুমি বের করতেছো দ্বিতীয় বস্তুর শেষ বেগ, তাহলে এখানে কি হবে? দ্বিতীয় বস্তুর আদি বেগ। মনে রাখার টেকনিক কি? সেম জিনিস বসে। আর এখানে হবে কি? এখানে u1 হলে এখানে u2, আর এখানে u2 হলে এখানে কি হবে? u1, ঠিক আছে। এটা মনে রাখার টেকনিক। আর উপরে হলো, নিচে তো যোগ করছো, উপরে হবে বিয়োগ হবে। এখন প্রথম বস্তুর জন্য বের করতেছো, তাহলে বিয়োগটা হবে কি? m1 - m2। দ্বিতীয় বস্তুর জন্য বের করতেছো, তাহলে কি হবে? m2 - m1। আর এখানে কি হবে? 2 লিখবা, এখানেও 2 লিখবা। আর বিপরীতটা হবে, এখানে যদি 1 হয় তাহলে এখানে বিপরীতটা মানে কি? m2। এখানে যদি 2 হয় এখানে বিপরীতটা মানে কি? m1। এই হচ্ছে সূত্র। তো স্যার এমন ভ্যালু দিছে যে তোমার v1টা জানা আছে, তাহলে v1 এর সূত্র অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সো v2টা আপাতত রাখতেছে না, ক্লিয়ার। তাহলে আমরা v1 আছে এটা ধরে ম্যাথ করব, হ্যাঁ, এই সূত্রটা ধরে ম্যাথ করব। তাহলে v1 এর ভ্যালু কত? v1 এর ভ্যালু হচ্ছে 1/4 u1। লিখে ফেলি 1/4 u1, ঠিক আছে। m1 এর মান কত? 7। m2 এর মান কত জানি না, নিচে কত হবে? m1 + m2। m1 এর মান 7, m2 এর মান কত জানি না, u1 ই থাকবো, আর u2 এর মান কিন্তু 0। এর ফলে এটা পুরোটা 0 হয়ে যেতেছে, বাদ। তাহলে এখান থেকে m2 বের করতে হবে। তাহলে u1 যদি কেটে দেই, কোনাকুনি যদি গুণ করি, তাহলে 7 + m2 সমান 28। 28 - 4m2, এটা সলভ করলে ম্যাথ শেষ। এই পাশ থেকে পাশে নিয়ে আসলে 5m2 হয়, তাহলে 5m2 সমান 28, আর ওই পাশে যদি 7 বিয়োগ করে দিই তাহলে কত? 21 হয়, তাই না। তাহলে m2 সমান 21/5, যেটাকে আমরা 4.2 সামথিং বলতে পারি, 4.2 বলতে পারি, ঠিক আছে, এক্সাক্ট 4.2। তো কারেক্ট আনসার ইজ 4.2। সুন্দর একটা প্রশ্ন ছিল। দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। দুটি সমান ভর মানে কি? m1 এবং m2 পরস্পর সমান। এখন একটা জিনিস খেয়াল করো, m1 m2 সমান হইলে এই পার্টটুকু ভ্যানিশ হয়ে যায়, এই পার্টটুকু ভ্যানিশ হয়ে যায়। কারণ কি? এই দুইটা বিয়োগফল চাইছে,
তাহলে এটা দুইটা বাদ চলে যায়। আর কি বলছে, সংঘর্ষে পূর্বের ও পরের মোট ভরবেগটা একই থাকবে। আচ্ছা, ভরবেগ যেহেতু বলছে, আগে মানে সূত্রের মধ্যে তো কোনো ভরবেগের জিনিসই ছিল না, সো তুমি ওটা দিয়ে সলভ করতে পারবে না, তোমাকে ভরবেগের কনসেপ্টে চলে আসতে হবে। ভরবেগ কনসেপ্টটা কি, m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। যেহেতু দুটো প্রশ্ন সমান, তো তুমি এটাকে m ধরো, ঠিক আছে। তো তাহলে কি দাঁড়ায় হচ্ছে m ইন্টু u1 প্লাস u2, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। এখানে কি বলছে, সংঘর্ষের পূর্বের এবং পরের মোট ভরবেগটা একই থাকবে। এখন মোট ভরবেগ একই থাকবে কিনা এটা বুঝতে গেলে তোমার কি করা লাগবে, তোমার শেষ বেগ আগে জানা লাগবে। তো শেষ বেগ তো তুমি জানো না, তো শেষ বেগ জানার জন্য এখন এই কনসেপ্টটা লাগবে, ঠিক আছে। m1 = m2 হলে শেষ বেগ কত হয় সেটা এখন আমরা দেখব, ঠিক আছে। তাইলে m1 = m2 ধইরা দেখি তো v1 আর v2 কিরকম হয়। তাইলে এইটা লিখবো, এটা বাদ দিয়া এটা সমান, আবার এটা লিখবো, এটা বাদ দিয়ে এটা সমান, ঠিক আছে। তো চলো লিখে ফেলি, v1 = 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু কত, u2, তাই না। তো চলো ভ্যালু বসাই দিই। যেহেতু m2 m1 সবাইকে আমরা m ধরছি, তাহলে কত হবে 2m ডিভাইডেড বাই, এটাও m1 এর জায়গায় m হবে, m2 এর জায়গায় m হবে, তার মানে 2m ইনটু u2, তার মানে u2। সো এটা প্রমাণ হয়ে গেল v1 এবং u2 পরস্পর সমান, ঠিক আছে। এবার আরেকটা জিনিস প্রমাণ করতে হবে v2 থেকে, এটা তো v1 থেকে প্রমাণ করছি, v2 থেকে কি প্রমাণ হয় বলতো, 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু u1, এটা তো আগের সূত্র, আগের পেজ থেকে পাইছি। m1 এর জায়গায় আর m2 এর জায়গায় m বসাই দাও, তাহলে 2m বাই 2m ইনটু u1, এটা কি প্রমাণিত হলো, v2 সমান সমান u1, ঠিক আছে। তাহলে দুইটা বেগ আমার দরকার ছিল, বের করে ফেলছি। এখন কি করব, ভরবেগ বের করব। এই ভরবেগটা ছিল সংঘর্ষের পূর্বে, এটা হচ্ছে পূর্বে। আর যদি আমি পরে বের করতে যাই সংঘর্ষের পরে, তখন কি করব, m1 v1 প্লাস m2 v2, এবার মানগুলো বসাই দেবো, m1 এর জায়গায় m হবে, v1 এর জায়গায় কত হবে, u2 হবে, ঠিক আছে। আর m2 v1, m2 এর জায়গায় m হবে, আর v2 এর জায়গায় u1 হবে। তাহলে আমি যদি m কমন নিই, তাহলে কি দাঁড়ায়, আমি যদি m কমন নেই তাহলে দাঁড়াই হচ্ছে, m কমন নিলে দাঁড়াই হচ্ছে u1 প্লাস u2। এই ভ্যালুটা দেখো তো, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হয়ে গেছে না। তার মানে এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগটা সেম আছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে আসো, সংঘর্ষের পূর্বের এবং পরের মোট গতিশক্তি একই থাকবে। ভাই সিস্টেম এবং সংঘর্ষের কনসেপ্টই তো সংজ্ঞাই এটা, যে সংঘর্ষের পূর্বে এবং পরে মোট গতিশক্তিটা সেম থাকে, এটা সংজ্ঞা। সো এটাও সত্য। সংঘর্ষের পর বস্তুদের বেগ বিনিময় করবে, দেখো বেগ বিনিময় করছি কিন্তু v1 u2, মানে প্রথম জনের বেগটা দ্বিতীয় জনের বেগের সমান হয়ে গেছে, আবার দ্বিতীয় জনের বেগটা প্রথম জনের বেগের সমান হয়ে গেছে। সো অবশ্যই বেগ বিনিময় করছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 1 2 3। সুন্দর একটা কোশ্চেন ছিল কিন্তু, বোর্ড স্ট্যান্ডার্ড। বিবিধ মানে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের এখন ম্যাথ করবো, আগের গুলো একটু প্যাঁচায় বিভিন্ন রকম। 40 নম্বর প্রশ্ন, m এবং 2m ভরে দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত f মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটিকে ডান দিকে টানা হচ্ছে। দেখো দুইটা বাক্স আছে, ওটার মধ্যে ভারীটা এই যে 2m আর m, ভারীটাকে আমরা টানতেছি f বল দিয়ে, ঠিক আছে। এখন দুইটা যেহেতু সংযুক্ত আছে, দুইটাকে যদি আমি একটা বস্তু কল্পনা করি তাহলে সেটার মোট ভর কত, 3m। তাহলে 3m একটা বস্তুকে যদি আমি f বলে টানি তাহলে তার ত্বরণ কত, আমরা জানি ত্বরণের সূত্র কি, ত্বরণের সূত্র হচ্ছে বল ডিভাইডেড বাই ভর, তাই না। তো বল হচ্ছে f আর এখানে ভর হচ্ছে 3m। তার মানে আমাদের টানতেছি দুইজনের উপর, ত্বরণ কিন্তু সেম, ঠিক আছে। কারণ কি দুইটাই একটা দড়ি দিয়ে কানেক্টেড, তার মানে এর মান হবে f/3m। কিন্তু যদি প্রশ্ন করে যে এই যে ডান দিকে টানা হচ্ছে, ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করবে, দড়িতে টান কত, মানে স্যার এখন টান চাইতেছে T1, এই টানটা চাইতেছে, এই যে হালকা বস্তুটা এই দড়িতে যে টান অনুভব করবে T1, সেইটা স্যারে চাইতেছে। তাহলে এই T1 যদি বের করতে যাই, ফর্মুলা কি হবে, টান মানে কি এক ধরনের বল না, তাইলে বলের সূত্র কি, ভর ইনটু ত্বরণ। তাহলে প্রথম যেই বস্তুটা বা ডান পাশে যে বস্তুটা, সেই টানটা ডান পাশের বস্তুর ভর কি এটার উপর পড়তেছে না। খেয়াল করো, তুমি যখন টানতেছো তখন ভারী বস্তুটা হালকা বস্তুটা টেনে নিয়ে যেতেছে, কিন্তু হালকা বস্তু কি ভারী বস্তুটা টানতেছে না, তুমি ভারী বস্তুর পরে হালকা বস্তু রাখছো। দ্যাট মিনস যদি কোনো দড়িটা টান দাও, ও কি করবে, ওরা টেনে নিয়ে যাবে, ওই কি ওরা টেনে নিয়ে যাবে না। ক্লিয়ার। এখন যদি এরকম হইতো যে এটার পরে আরেকটা বস্তু তুমি রাখছো,
তাইলে তাইলে কি হইতো, অরেও টান দিত, তখন তখন এখানে ভরের জায়গায় হইতো এইটা যোগ এইটা। ক্লিয়ার? আমাদের এই ম্যাথে হালকা বস্তুর জন্য বের করতে বলছে, হালকা বস্তুর পরে কেউই নেই, তাইলে ভর তুমি কত নিবা, শুধু হালকা বস্তুর ভরে নিবা, মানে এখানে শুধুমাত্র এম লিখবা, এই যে এখানটাতে শুধুমাত্র এম লিখবা, আর তরঙ্গ বের করছোই F/3m। কিন্তু যদি পিছনে আরেকটা বস্তু থাকতো তখন সেই ক্ষেত্রে কি হইতো বলতো, তখন সেই ক্ষেত্রে এটা পিছনে যদি আরেকটা বস্তু এম লাগতা, তখন ও নিজে এবং ও যাকে টানতাছে সেইটা সহ এম লিখতে হইতো, মানে 2m লিখতে হইতো, তখন উত্তর হইতো 2m ইন্টু F/3m, mm কাটাকাটি গিয়ে 2F/3 হইতো, ওইটাও একটা অ্যাডমিশনে আসছে, ঠিক আছে। আর এইচএসসি তে কি আসছে, mm কাটা দিলে উত্তর আসে F/3, এটা এইচএসসি তে আসছে, আর আমি যেটা একটু আগে বানাই বললাম সেটা অ্যাডমিশনে আসছে। সো দ্য কারেক্ট আনসার ইজ F/3। নেক্সট কোশ্চেন, একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উল্লম্ব তলে বৃত্তাকারে ঘোরানো হচ্ছে, বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগটা সারে দিয়ে দিছে হলে বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানার অনুপাত কত। এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, তো আগে তোমার একটা বেসিক কনসেপ্ট জানতে হবে। যখন কোনো একটা বস্তুকে তুমি সুতা দিয়ে ঘুরাও, যখন সুতা দিয়ে ঘুরাও, তখন সেই বস্তুটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের সূত্র আলাদা। এই বিন্দুটাতে সুতার টানের সূত্র হচ্ছে T1 = mv²/r - mg, আর এই বিন্দুতে সূত্রটা হচ্ছে T2 = mv²/r + mg। এখন দুই জায়গার বেগ আলাদা আলাদা হবে কেন, কারণ বুঝাই দিতেছে এখানে বেগ আর এখানে বেগের মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে, এখানে বেগটা বেশি হবে, নিচের দিকে বেগ বেশি থাকে, তার মানে অবশ্যই 1 2 দিতে হবে। এখানে আমরা নাম দিব v1 আর এটার নাম দিব v2। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সলভ করব। রেডি? ধরে নেই এটার কেন্দ্র এই জায়গায়, তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে r, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে r, তাহলে পুরো দূরত্বটা কত, 2r। ওকে, আচ্ছা এবার আসো প্রশ্নটা আরেকবার পড়ো। একটি সুতার সাহায্যে একটি বস্তুকে বেঁধে, তাহলে বস্তুটা কোনটা, বস্তু ধরে নাও এই জায়গাটা, বেঁধে বৃত্তাকারে ঘোরানো হচ্ছে বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে, মানে এই জায়গাটায়, বস্তুটির বেগ হলো এত, তার মানে স্যার রেডিমেড v1 দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে v1টা আমরা রেডিমেড জানি, v1 = কত, √3gr, তার মানে v1² = কত হবে, 3gr। এই v1² এর মানটা এখানে বসাই দাও, তাহলে T1 = কত দাঁড়াচ্ছে, T1 = m/r, এই যে m/r, v1² আমি আলাদাভাবে বসাচ্ছি, v1² এর মানটা হবে 3gr, তাহলে আমি এখানে বসাই দিলাম 3gr, ঠিক আছে। আবার -mg, তাহলে এখানে যদি বসাই দেই -mg হবে, তাহলে খেয়াল করে দেখো r এবং r কাটাকাটি, তাহলে এখানে 3mg - mg, তাহলে কত mg হলো, 2mg। সো সর্বোচ্চ বিন্দুর জন্য ম্যাথ শেষ, এটা হলো সর্বোচ্চ বিন্দুর জন্য, ঠিক আছে। এবার আমরা চলে যাই সর্বনিম্ন বিন্দুর জন্য। সর্বনিম্ন বিন্দু, তো সর্বনিম্ন বিন্দু আসলে কোনটা, এটার জন্য ফর্মুলাটা বসায় দাও, T2 = mv²/r + mg। এখন এই বিন্দুতে বেগটা তো আমি জানি না, v2টা তো আমি জানি না, তো v2 কি করব, সাইড নোটে আলাদা বের করে নিব, যে v2 = খেয়াল করে দেখো এইখানের বেগটা বের করতে পারবো এইভাবে, যে বস্তু এইভাবে ঘুরতেছে, রাইট, তার মানে এটা তার আদি বেগ হইলে এখানে সেটা তার শেষ বেগ, তাই না। তো আমরা সবাই একটা ফর্মুলা জানি যে v² = u² + 2gh, ঠিক কিনা, হ্যাঁ। তাহলে আদি বেগ কোনটা, এইটা আদি বেগ, তাহলে এখন u এর জায়গায় বসাই দিবা v1। ক্লিয়ার? u এর জায়গায় কি বসাই দিবা, v1 বসাই দিবা। u এর জায়গায় যদি v1 বসাই দাও, তাহলে v1² + 2g, h এর জায়গায় কি বসাবা, h মানে এই যতটুকু পথ সে অতিক্রম করছে, সে 2r পরিমাণ পথ অতিক্রম করছে, তার মানে h = 2r, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে তোমার h, এই যে 2rটাই হচ্ছে তোমার h, তাহলে h এর জায়গায় বসাই দাও 2r, আর v1² এর মান তো আমরা জানি 3gr, তাহলে এখানে যদি বসাই দিই v1² এর জায়গায়, যদি বসাই দেই 3g কত, 3gr, ঠিক আছে। এটা v1² এর উপরে কিন্তু আবার স্কয়ার হয়ে যাচ্ছে, ও না স্কয়ার আর লাগবে না, কারণ কি v1² মানে 3gr, তারপর প্লাস 2 × 4 4gr, তাহলে কত হলো 7gr। এটা কিসের মান, v2² এর। ওকে, তাহলে এই মানটা এখন কি করব, এই যে এই জায়গাটা বসাই দিব, হ্যাঁ। তাহলে 7gr এর জায়গা যদি বসাই দেই, তাহলে m/r কে আলাদা রাখো, ইনটু 7gr লিখবা প্লাস mg লিখবা, তাহলে r কেটে দিলে 7mg আর শুধু mg, তার মানে 8mg।
এখন দেখো T1 আর T2 স্যারে কি অনুপাত চাইছে, এখানে সর্বোচ্চ বিন্দু কোনটা, সর্বোচ্চ বিন্দু ছিল কিন্তু T1, তাই না? তাহলে T1:T2 কত হবে, এখানে ছিল 2mg আর এখানে কত 8mg, mg কেটে দিলে উত্তরটা থাকে কত 1:4, সো দ্য কারেক্ট আনসার ইজ 1:4। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, সুন্দর একটা কোশ্চেন ছিল। নেক্সট 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন বস্তুকে আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে 15 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তো আমরা আগে এটা চিত্রটা বোঝার চেষ্টা করি, যে এইটা ধরো তোমার ভূমি, এই যে বস্তুটা, এই যে 15 নিউটন বলে ধরো তুমি এদিকে টানতেছো, বস্তুর ভর 3.5 কেজি এবং বস্তু ও তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.25। ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দাও মানে অবশ্যই সেখানে ঘর্ষণ আছে। ঘর্ষণ কোন দিকে কাজ করে, বস্তুর বল যেদিকে এফ যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করবে এফ কে, ঠিক আছে? বলতেছে যে ত্বরণ কত, তো কোন একটা বস্তুর উপর অবশ্যই খাড়া নিচের দিকে তার ওজন mg ক্রিয়াশীল থাকে, হ্যাঁ, এবং এই বস্তুটার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল আর ক্রিয়াশীল, সেটার মান আমরা জানি না, তবে এই আটটা বের করতে পারবো। এখন এইখানে যে এফটা ক্রিয়াশীল সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেল করে ক্রিয়াশীল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। সো এটাকে ডিরেক্টলি এফ বলা যাবে না, তুমি এইটাকে যদি এফ বলো এইটা হবে তার একটা উপাংশ, ক্লিয়ার? সো উপাংশটা কত, 40 ডিগ্রি যেহেতু বলছে, এটা যদি 40 ডিগ্রি হয়, তোমরা সবাই ভেক্টরতে পড়ে আসছি, এটা যদি এফ হয় এটা হবে এফ cos 40 ডিগ্রি। তাহলে এখানে ছোট্ট করে একটা লাগাই দেই cos 40 ডিগ্রি। এটা যদি আণবিক উপাংশ হয় অবশ্যই এদিকে একটা উল্লম্ব উপাংশ কাজ করতেছে, তাহলে সেই উল্লম্ব উপাংশটা হবে এফ sin 40 ডিগ্রি। তার মানে উপরের দিকে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে আর আরেকটা এফ sin 40, তাহলে কি হবে, দুইটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে উপরের দিকে মোট উপাংশ আর নিচের দিকের উপাংশ পরস্পর সমান, তার মানে আর প্লাস এফ sin 40 ডিগ্রি কিসের সমান, mg সমান। তো এখান থেকে আরামসে আর বের হয়ে গেল, বলছিলাম না বের করা যাবে, mg মাইনাস এফ sin 40 ডিগ্রি, এখান থেকে তোমার একটা মান বের হবে। তারপর এই বরাবর যদি তুমি কাজ করো, এই দিকে যাচ্ছে কি এফ cos 40 ডিগ্রি, এই দিকে যাচ্ছে কি মাইনাস এফ কে, ওই যে বিপরীত দিকে বল কাজ করতেছে, ফলে একটা তুমি নিট বল পাইলাম। এই নিট বলটা কিসের সমান, ভর ইনটু ত্বরণের সমান। এই ত্বরণ নিয়ে সে এগিয়ে যাচ্ছে, স্যারে এই ত্বরণটাই বের করতে বলছে। তাহলে ত্বরণ এ যদি বের করতে যাই কি হবে, এফ cos 40 ডিগ্রি মাইনাস ঘর্ষণ বল ডিভাইডেড বাই এম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ঘর্ষণ বল তো প্রশ্ন দেয় নাই, তো ঘর্ষণ বলের আবার এফ এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে নিউ কে ইনটু আর। তাহলে এফ cos 40 ডিগ্রি মাইনাস নিউ কে, তাহলে লিখে ফেলে নিউ কে, আর 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 তো আমরা ভাই যে এখানে পাইছি ডিভাইড বাই এম। তাহলে সব যদি মান বসাই দিই, এফ এর মান সারে দিয়ে দিছিল 15 নিউটন, তাহলে 15 cos 40 ডিগ্রি মাইনাস নিউকের মান দিয়ে দিচ্ছে 0.25, তাহলে 0.25 ইনটু আর এর মান আমরা উদ্দীপক থেকে এই যে এখান থেকে পাবো, এই আর এর মান এখান থেকে পাবো, সময় বাঁচানোর জন্য আর ক্যালকুলেশন করতেছি না। আর এম এর মানটা কত, এম এর মানটা সারে দিয়ে দিছে দেখো তো 3.5, তুমি এটা পুরোটা ক্যালকুলেটরে বসাবা, বসাইলে উত্তরটা আসবে হচ্ছে 1.522, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে 47 নাম্বার, g/5 ত্বরণের নিচে নামা একটা লিফটে দোলনকাল কত হবে যদি স্বাভাবিক দোলনকাল t হয়? তো নিচে নামলে আমরা সবাই জানি ওজন কম অনুভূত হয়। কেন কম অনুভূত হয়? কারণ তখন আমাদের নিট অভিকর্ষ ত্বরণটা কমে যায়, তার মানে g প্রাইম সমান সমান g মাইনাস g/5, যত ত্বরণে সেই নামতেছে, ঠিক আছে? ওই যে ফর্মুলা পড়ছিল না, w সমান সমান m ইনটু g মাইনাস a, নিচে নামলে এইটাই g প্রাইম, তাহলে কত দাঁড়ায় 4g/5। তাহলে আমরা তো একটা ফর্মুলা জানি, তাই না, যে t প্রপোর্শনাল টু 1/√g, তাহলে g কত গুণ, 4/5 গুণ, তাহলে যদি বসাই দিই এখানে √4/5, উল্টায় গেলে কত হয়ে যায়, √5/2 হয়ে যায়, তাহলে আনসারটা হবে √5/2t। 38 নম্বর কোশ্চেন, 50 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 3 মিটার দীর্ঘ সুতা, তার মানে আর জানি এম জানি, ঘোরানো হচ্ছে, বস্তুটি 5 সেকেন্ডে, টি জানি, 20টি পূর্ণ আবর্তন, এন জানি, সুতার টান বড় হাতের টি কত, হ্যাঁ, বা এফ বলতে পারো, ঠিক আছে? টানকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি, ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু এম আর ওমেগা স্কয়ার। আবার ওমেগা সমান সমান হচ্ছে 2πn/t, সব মান এখানে দেওয়া আছে,
বসাই দিবা। নেক্সট কোশ্চেন, একটি গাড়ি 18 কিলোমিটার পার আওয়ার বেগে, আগেই বলছিলাম 36 কিলোমিটার পার আওয়ার বললে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার বললে কত হবে বলো তো? এটা হবে 5 মিটার পার সেকেন্ড। এত বেগে চলো অবস্থায়, তাহলে এটা নিশ্চয়ই তার আদিবেগ ইউ। চলো অবস্থায় সে ব্রেক করে 10 মিটার পথ অতিক্রম করছে, তার মানে এস এর মান 10 করে সে থেমে গেছে, তার মানে শেষ বেগটা হবে 0। এটা গেল প্রথম সিনারি। হ্যাঁ, তো এই প্রথম সিনারি থেকে আমরা আগে ত্বরণটা বের করবো। বলতে পারো আপনি কেমনে বুঝলেন ত্বরণ বের করতে হবে? কারণ দেখো ইউ জানো, এস জানো, ভি জানো, কি বাকি থাকে? এ। হ্যাঁ, তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্র থেকে যদি এ বের করতে যাই, এ সমান সমান হবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। তো ভি এর মান হচ্ছে 0, ইউ এর মান হচ্ছে 5, আর এস এর মান হচ্ছে 10, তাহলে কত? 25 আর ভাগ 20, 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 5/4। তার মানে এর মান আসছে যে -5/4। ওই যে তুমি এখানে ব্রেক করছো তো, এই জন্য নেগেটিভ আসছে, মন্দ। এখন বলছে যে বেগ যদি দ্বিগুণ করা হয় তাইলে আগের চেয়ে কত গুণ দূরত্ব অতিক্রম করবে, তার মানে নতুন দূরত্ব বের করতে হবে, নতুন এস। তাহলে এই এসটার একটা কাজ করে S1 নাম দাও, সেম সূত্রই, সেম সবকিছুই, তুমি S2 বের করবে। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as2। এখানে বেগটা চেঞ্জ হয়ে যাবে, বেগটা এই যে আদিবেগটা কত? আদিবেগটা 5 ছিল তো, এটা 10 হয়ে যাবে, এই যে প্রশ্ন বলে দিছে বেগ দ্বিগুণ করলে। শেষ বেগ তো 0ই, তুমি ব্রেক করছো, তাহলে শেষ বেগ তো 0ই, তাহলে এটা 0ই থাকবে, কিন্তু আদিবেগটা 5 এর জায়গায় 10 হয়ে যাবে। এই যে আগে 5 ছিল, ইউ এর জায়গায় 5 ছিল, এখন সেটা 10 হয়ে যাবে। ঠিক আছে, আর ত্বরণ কোনটা হবে? ত্বরণ যে আমরা একটু আগে বের করছি, -5/4 করে আমরা S2 বের করবো। তাহলে 4 আর 2 কাটাকাটি করলে নিচে 2 থাকে। হ্যাঁ, তাহলে এটাকে ডান থেকে বামে নিয়ে আসলে 5/2 ইন্টু S2 ইজ ইকুয়াল টু 10কে স্কোয়ার করলে 100, তার মানে S2 সমান সমান 100 এর সাথে 2 যদি গুণ করি 200, 200কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 40। তাহলে এখন 40 আর আগে ছিল 10, তাহলে কয় গুণ হলো? 4 গুণ হয়েছে, তার মানে আনসারটা হচ্ছে 4 গুণ। এবং আমরা আমাদের সর্বশেষ ম্যাথ আজকের ক্লাসে চলে আসছি। আজকের ক্লাসে সর্বশেষ ম্যাথটা হচ্ছে স্থির অবস্থায়, ফার্স্টে বলে দিয়েছে, তার মানে আদিবেগ দুইজনেরই 0, দুইটা বস্তু আছে, তাদের আদিবেগটা 0। স্থির অবস্থায় একটি বস্তুকে বলতে পারো আপনি বলেন দুইটা বস্তু, এই যে একটা বস্তু ফাইটা মানে বিস্ফোরিত হয়ে গেছে, বিস্ফোরিত হয়ে দুইটা বস্তু হয়ে গেছে, তাহলে প্রথম বস্তুটার আদিবেগ 0, দ্বিতীয় বস্তুটারও আদিবেগ 0। দুটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে v1 ও v2 বেগের বিপরীত দিকে চলমান, তার মানে বস্তু দুইটা এইভাবে যাচ্ছে। এটার বেগ যদি v1 হয়, এটার বেগ হবে -v2। ঠিক আছে, তাইলে আমরা যে ভরবেগের বেসিক সূত্র জানি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখানে এই দুটার মান 0, কারণ ওই যে তারা 0 আদিবেগ নিয়ে যাচ্ছিল। তাহলে 0 সমান সমান m1 v1, এখানে মাইনাস হবে, কেন মাইনাস হবে? কারণ v2 নেগেটিভ, v2 উল্টা দিকে যেতেছে, তাহলে কি হবে? m2 v2। তাহলে এ পাশ থেকে এ পাশে নিয়ে আসলে m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2। স্যার বলছে এদের অনুপাত, এখন দেখা তো তুমি বুঝতেছো না এটা কি ভরের অনুপাত নাকি ভরের অনুপাত। ঠিক আছে, ভরের অনুপাত নাকি বেগের অনুপাত। তো তুমি যে কাজটা করবা, এদিকে তাকাবা, এখানে কি সব ভরের অনুপাত দিয়েছে, তার মানে নিশ্চয়ই তোমাকে বেগের অনুপাত বের করতে বলছে। তাহলে v1 is to v2 কত হবে? m2 is to m1, so the correct answer is m2 is to m1। তো এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তোমাদের আমন্ত্রণ রইল পরবর্তী চ্যাপ্টারটা খুব ভালো মতো দেখে ফেলবা। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আজকের পুরো ক্লাসে, কমেন্টে নং বলো যে ভাই অমুক নংটা বুঝি নেই, আমি কমেন্টে রিপ্লাই দিব। সবাই ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।